শুভ সন্ধ্যা। আজ শুক্রবার 1 শ্রাবণ 1428, 16 জুলাই 2021। গতকাল ছিল স্থপতি মাজার ইসলামের নবম মৃত্যুবার্ষিকী। আমি স্থপতি ইশতিয়াক জহির তিতাস, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সহসভাপতি আন্তর্জাতিক বিষয়াদি ও মাজার ইসলাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসাবে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে 9 বছর আগে আমাদের অভিভাবক সমকালীন বাংলাদেশের আধুনিক স্থাপত্যচার্য মাজার ইসলামকে আমরা হারিয়েছি। উনি সশরীর আমাদের মাঝে নেই, কিন্তু তার কাজ ও চিন্তা আমাদের মাঝে চিরবিদ্যমান। তার চিন্তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট ও মাজার ইসলাম ফাউন্ডেশন 3 পর্বের যৌথ আয়োজনের আজ দ্বিতীয় পর্ব। শিরোনাম স্থপতির অভিমান। আসলেই কি? আমার অগ্রজ স্থপতি এনামুল করিম নির্ঝর মাজার ইসলামের উপর তিনি চলচ্চিত্রটি তৈরি করার সময় ওনার কাছাকাছি গিয়েছিলেন। দূর থেকে যাকে চেনা যায়নি সেই মানুষকে কাছ থেকে উনি পেয়ে অভিভূত। বাংলাদেশের আধুনিক স্থাপত্যের সত্য অনুসন্ধানের ক্ষেত্রে অত্যন্ত কঠিন মনের মানুষটির অন্তরে যে অবনত ভাব, অভিমানের খোঁজ তা নির্ঝর ভাই পেয়েছেন। 90-এর শুরুতে যখন মাজার ইসলাম স্যারের সাথে ভিত্তির ব্যানারে আমরা কাজ শুরু করি, তখন ওনার একটি অভিমানের প্রকাশ দেখেছি। পাকিস্তান পিরিয়ডে বৈরী পরিবেশে উনি 50-60-এর দশকে যত না কাজ করেছেন, স্বাধীন বাংলাদেশ সেই কাজ করতে পারেননি। এটা একটা ক্ষোভ ওনার মাঝে রয়ে গেছে। একই সত্যের পথে আপসহীন নাকি মতের অমিল? কেন আমরা ওনাকে পরবর্তীতে স্থাপত্য চর্চায় পেলাম না? কেন আমরা ওনাকে শিক্ষকতায় পেলাম না? স্থপতি এনামুল করিম নির্ঝর আজ আমাদের মাঝে অদেখা কিছু ভিডিও প্রদর্শনের মাধ্যমে ইসলাম স্যারকে খুঁজে ফেরার অভিজ্ঞতা শেয়ার করবেন। তার আগে আমাদের মাঝে উপস্থিত আছেন স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন। আমাদের সাথে তার সুযোগ্য কন্যা ডালিয়া আপাও যোগ দেওয়ার কথা ছিল, উনি শারীরিক অসুস্থতার কারণে পাচ্ছেন না। আমি শুরুতে মোবাশ্বের ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। স্থাপত্য গুরু স্থপতি মাজার ইসলামের নবম প্রয়াণ দিবসের দ্বিতীয় পর্ব স্থপতির অভিমান। সবাইকে স্বাগত। আজকের বিশেষ আকর্ষণ স্থপতি নির্ঝরের নিকট থেকে আমরা ক্যামেরা বন্দি কিছু মাজারুল ইসলাম সাহেবের ঘটনা দেখতে পাবো। অনন্য তথ্য তার কাছ থেকে আমরা পাবো। স্থপতি মাজারুল ইসলামের উপরে ডকুমেন্টারি করা নিয়ে আইবির কিছু স্মৃতিচারণ করতে চাই, কিভাবে আমরা এই ডকুমেন্টেশনে গেলাম। এখানে প্রথমেই একটু উল্লেখ করা প্রয়োজন যে 2003-এ আমরা সাকসেসফুলি আর্কেশিয়া যখন বাংলাদেশে করতে পারলাম, তখন আমাদের ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এর ভিতরে একটি চিন্তা হলো যে মাজারুল ইসলাম সাহেবের 80তম জন্ম বার্ষিকী অর্থাৎ 2004 সালে ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বরে আমরা এটির ভিতরে একটি কিছু আনুষ্ঠানিকতা, কিছু নতুন তথ্য সম্বলিত কিছু উপস্থাপন করব। কি উপস্থাপন করা যায়? আমরা যদি ওই জিনিসটি বিবেচনায় নিয়ে আসি তাহলে দেখতে পাবো যে আর্কেশিয়ায় লাইট অ্যান্ড সাউন্ড নির্ঝর এক অপূর্ব সৃষ্টি করেছিল লালবাগ ফোর্টে। তারই আলোকে আমরা সিদ্ধান্ত নিলাম মাজারুল ইসলাম সাহেবের উপরে একটি ডকুমেন্টারি করা যায় কিনা, যেটি আমরা ওনার 50তম জন্মবার্ষিকীতে ওনাকে আমরা উপহার দেব। কিন্তু নির্ঝর তখন সবার কাছে এত পরিচিত ব্যক্তি নয়। আজকের মতন বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম পরিচালকও তখন সে হয় নাই। মাত্র সে উদীয়মান একজন পরিচালক হওয়ার চেষ্টা করছে বিভিন্ন কাজের মাধ্যমে। আইবিতে যারা ছিলেন, আমি তখন প্রথম প্রেসিডেন্ট হয়েছি, আইবিতে যারা ছিলেন তারা এই ডকুমেন্টারিটি করতে চাচ্ছিলেন একেবারে প্রতিষ্ঠিত একজন পরিচালককে নিয়ে। আর আমার ইচ্ছা ছিল যে উদীয়মান একজন পরিচালককে যদি দিয়ে আমরা কাজটি করতে পারি, তাহলে সে তার মেধার
চূড়ান্ত বহিঃপ্রকাশ করার চেষ্টা করবে সেই ক্রিয়েটিভ কাজটির মধ্যে দিয়ে। আলটিমেটলি যে কাজটি হয়, আমার এই চিন্তার সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিল প্রফেসর সাইদ। সে আমাকে সাপোর্ট করছিল, কিন্তু ইনস্টিটিউটের সিনিয়রদের কাছ থেকে সেই ধরনের সমর্থন পাই নাই নির্ঝরের ব্যাপারে। তখন একজন স্থপতি নির্ঝরকে যখন বাজেটের কথা বলা হলো, তখন বলল আনুমানিক 3 লক্ষ টাকার মতন লাগতে পারে। তখন একজন স্থপতি 3 লক্ষ টাকা এগিয়ে দিলেন একটি শর্তে। বললেন যে এই ডকুমেন্টারি হওয়ার পরে আইবি যদি এই ডকুমেন্টারিকে তার নিজস্ব সৃষ্টি হিসাবে যদি গ্রহণ করতে চায়, তাহলে আমাকে এই টাকাটি ফেরত দিতে হবে। অন্যথা যদি এটি তাদের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে অর্থটি আর ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নাই। পরবর্তীতে নির্ঝর কাজ শুরু করলেন। নির্ঝরকে যখন মাজহারুল ইসলাম সাহেবের ওখানে অফিসিয়ালি পাঠানো হলো, মাজহারুল ইসলামের পরিবাগের অফিসে নির্ঝরকে প্রবেশ করতেই দেওয়া হয়নি। উনি এই ডকুমেন্টারি করার ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করেন নাই। তখন মাজহারুল ইসলাম সাহেবের সাথে দেখা করে তাকে বোঝানোর চেষ্টা করলাম। তাকে বোঝালাম যে আপনি অন্তত এইটুকু অনুমতি দেন, নির্ঝর আপনার কাছে থাকবে, সে একটি কথাও বলবে না, একটি প্রশ্নও করবে না, সে শুধু আপনি সারাদিন আপনি যে কাজ করেন সেগুলির ভিডিও করবে। এবং একই সাথে প্রফেসর সাইদ আরেকজন মানুষকে জোগাড় করলো, যার সাথে মাজহারুল ইসলাম সাহেবের পরিবারের একটি আত্মিক সম্পর্ক আছে। সেটি হলো একদম ইয়ং একজন স্থপতি, বর্তমানের জিএস ফারহানা শারমিন ইমু, আজকে যে আমাদের জিএস। উনি বাড়ির ভিতরে যে আলাপ আলোচনা করলেন, আর আমার এই আলাপের পরিপ্রেক্ষিতে, এবং যখন বললাম যে আমাদের ইনস্টিটিউটের জন্য আমরা এই রেকর্ডটি করতে চাই, অন্তত আপনি কথা না বলেন, অন্তত ছবি তুলতে দেন, উনি কিছুটা রাজি হলেন। এবং নির্ঝরের ওইভাবে মাজহারুল ইসলাম সাহেবের ওইখানে প্রবেশ, এবং ইমুর প্রচেষ্টা, সাইদের প্রচেষ্টা, এবং নির্ঝরের নিজের কৃতিত্বে অল্প কয়েকদিনের ভিতরই সে মাজহারুল ইসলামের একেবারে নিকটে পৌঁছে গেলেন। প্রশ্ন করা, উত্তর পাওয়া, তার অতীতের ইতিহাস, তার অতীতের ছবি, সমস্ত কিছু নির্ঝর প্রায় 60 ঘন্টা 60 আওয়ার্স এর রেকর্ডিং সে করে ফেলল। এখন এই রেকর্ডিং করার পরে 2004 সালে আমরা ডিসেম্বর মাসে ওনার 80তম জন্মবার্ষিকীতে যখন আর্ট কলেজের বকুলতলায় অনুষ্ঠানের ব্যবস্থা আমরা করলাম, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আর্ট কলেজের বিভিন্ন টিচার, ছাত্ররা, বিরাট গ্যাদারিং ওখানে হয়েছিল। এই তিনি তখনও নাম হয় নাই, তিনি প্রস্তাবনাটি নির্ঝর ওই দিন বিকালবেলা বকুলতলায় যখন উপস্থাপন করলেন, তখন সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেল। মাজহারুল ইসলাম সাহেব, তার পরিবার পরিজন অসম্ভব রকম প্রশংসা শুরু করলেন। তার আলোকেই আগস্ট মাসের 2005-এ জাতীয় মিউজিয়ামের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নাইসলি এডিটেড এই তিনি মোড়ক উন্মোচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কাজগুলি, এই প্রত্যেকটি কাজের সাথেই তখন ভীষণভাবে জড়িত ছিলেন আমাদের প্রফেসর সাইদ, যিনি ওই সময় ছিল এডুকেশন সেক্রেটারি আইবির। সেই কাজগুলি দেখভাল করছিল এবং অর্গানাইজ করছিল। 2005 সালে জাতীয় জাদুঘরের বিরাট অডিটোরিয়ামে লোকে লোকারণ্য, সেখানে তৎকালীন সাংস্কৃতিক মন্ত্রী প্রফেসর সাইদ সাহেব প্রধান অতিথি ছিলেন, কায়েম চৌধুরী সাহেব বিশেষ অতিথি ছিলেন, আর আমি সভাপতি হিসাবে, আইবির সভাপতি হিসাবে ওই অনুষ্ঠানটির সভাপতিত্ব করছিলাম। আমি এই কথাটি এই জন্য বললাম, এবং ওখানে তিনি আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানটি যখন সাকসেসফুলি হয়, তখনকার একটি স্মৃতি যেটি আমাকে প্রতিনিয়ত হন্ট করে। ওখানে অনেক এমপি এসেছিলেন, অনেক আওয়ামী লীগের অনেক নেতৃস্থানীয় ব্যক্তিরা ওই অনুষ্ঠানে ছিলেন, দলীয় অনেক কেন্দ্রীয় নেতারা ছিলেন। আমরা যখন অনুষ্ঠানটি শেষ হয়,
তখন অনেক কজন এমপি এবং নেতৃস্থানীয় ব্যক্তি আমাকে একটি প্রশ্ন করলেন, এতদিন আপনারা কোথায় ছিলেন? আমি বললাম, আমি তো প্রশ্নটা বুঝলাম না। তখন বলছে, মাজহারুল ইসলামের জীবিত অবস্থায় এত সুন্দর একটি ডকুমেন্টারি আপনারা তৈরি করেছেন, আমাদের সত্যি কষ্ট লাগে জাতির পিতা বঙ্গবন্ধুর এই ধরনের একটিও ডকুমেন্টেশন নাই, তার উপরে কোনো চলচ্চিত্রই কেউ করার জন্য এগিয়ে আসে নাই। সেই কথাটি এখনো আমাকে ভীষণভাবে হর্ন করে। আমরা নির্ঝরের কাছে সত্যিকার অর্থে কৃতজ্ঞ, এবং উদীয়মান একজন ব্যক্তি যে কোন পর্যায়ে যেতে পারে তিনি তার সবচেয়ে বড় প্রমাণ। এখানেই শেষ না। 2006 সালের দিকে কোরিয়াতে একটা আন্তর্জাতিক হয়, জুলাই মাসে একটি ফেস্টিভ্যাল হয়, ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল, 5টি দেশকে নিয়ে, ইডিএস ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলাদেশের দিনে বাংলাদেশের খাবার দাবার সহ, এবং এই তিনির ইংরেজি সাবটাইটেলের পাশাপাশি স্থানে স্থানে কোরিয়ান ভাষায়, অর্থাৎ কোরিয়ার সিউলে এই অনুষ্ঠানটি হয়েছিল, কোরিয়ান, এবং এটি পুরস্কৃত হয় বাংলাদেশের টেলিভিশনে, কোরিয়ার টেলিভিশনে। আন্তর্জাতিকভাবে নির্ঝর আজকের নির্ঝরে পরিণত হয়। সেখানে নির্ঝরের সবচেয়ে বড় কৃতিত্ব। এরপরে নির্ঝর বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নেয় তার নির্মিত সিনেমার মাধ্যমে। আমি এই কথাগুলি এই জন্য বললাম যে এই ইতিহাসগুলি অনেকেই জানেন না। আমার মনে হয় এই ইতিহাসগুলি আমাদের রেকর্ডে থাকা উচিত। আর নির্ঝরকে বলবো, আমি যে কথাগুলি হয়তো জানি না বা যে কথাগুলি বলি নাই, তুমি আলোচনা করার সময় তোমার এই শেয়ার করবা। তুমি এই কাজ করতে, যে এডিটিং করতে, যে 60 ঘন্টার রেকর্ডিং করতে, যে ইসলাম সাহেব যে তোমাকে বের করে দিলেন, তারপরে যে তোমাকে স্বাগত করলেন, এই স্বাগতর শেষটি এখানে নয়। মাত্র ইসলাম সাহেবরা গুলশানের বাড়িতে শিফট করেছেন। আমি এই কথাটি বলেই শেষ করব। একদিন ইসলাম সাহেব আমাকে ফোন করেছেন। কোনোদিন ওনার ফোন পাবো আমি এটি কখনো চিন্তা করি না। উনি আমাকে ফোন করে বললেন, তোমার খালাম্মা, আপনার খালাম্মা আপনার সাথে কথা বলবে। তো খালাম্মা ফোন করেন, ফোন ধরে আমাকে বললেন, মোবাশ্বের, তুমি তোমার গিন্নি নির্ঝর এবং নির্ঝরের গিন্নি যেন আমার বাসায় অমুক তারিখে আসে। আমি তখন খালাম্মাকে বললাম, স্যারকেও ফোন করে বললাম, স্যার আমার গিন্নি তো কোথাও যায় না। তখন একটি কথা উনি বলেছিলেন, ইসলাম সাহেব, তাহলে তো আমি আর তোমার খালাম্মাকে আসতে হবে তোমার গিন্নিকে রাজি করানোর জন্য। এই যে মানবিক গুণ, এই যে ভালোবাসা, এটি আমি কখনো কল্পনা করি নাই। এবং আমার গিন্নিকে নিয়ে ওনার বাসাতে আমি, আমার গিন্নি এবং নির্ঝর গিয়েছিলাম। যেয়ে দেখলাম, এবং খালাম্মা বললেন, আমি সারাদিন তোমাদের জন্য রান্না করেছি। সমস্ত টেবিল ভর্তি বাংলাদেশি ভর্তা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের খাবার, একেবারে পুরা টেবিল ভর্তি করা অবস্থায়। এবং আমরা 3 জন বসে বসে খেলাম, ওনারা খাওয়া দেখতেন। তো এই স্মৃতিগুলি আমাকে বিভিন্নভাবে নাড়া দেয়। এই কথাটি এই জন্যই বললাম যে যে মানুষটিকে আমরা বাইরে থেকে অনেক শক্ত মনে করতাম, তার ভিতরটা কত নরম ছিল, ওই দিন আমি তার পরিচিতি পেয়েছি। এবং তারপরে মাঝে মাঝেই কিন্তু আমি আবদার করে ওই বাড়িতে খেতে যেতাম। খালাম্মাকে বলতাম, স্যার আসতেন। এই স্মৃতিগুলি আমাদের সব সময় মনে করিয়ে দেয়। এবং আজকে যে নামটি করা হয়েছে স্থপতির অভিমান, আমি এর সাথে একটু যোগ দিতে চাই। অভিমান এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এবং বাংলাদেশের স্থপতিদের ভালোবাসা ও দিয়ে এটি যোগ করা যায় কিনা। এবং সবশেষে যে কথাটি বলবো সেটি অনেকেই জানেন না। যখন নির্ঝর এই ফিল্ম করছে, সেই সময় একজন ইয়ং স্থপতি, আমি আজকে তার নাম মনে করতে পারছি না, তার ব্যাকবোনে প্রচন্ড অসুস্থ ছিল। সে তার বোন আমাকে টেলিফোন করে যে কথাটি বলেছিল যে 1.5 লক্ষ টাকা তার ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়েছে, সেই ট্রিটমেন্ট না করে সেই টাকা দিয়ে
মাজারুল ইসলাম সাহেবের উপরে সে নিজেই একটি ফিল্ম করা শুরু করেছে, এবং সেই ফিল্মে আমাদের রবিউল ভাই এবং ওয়ারিস ভাই লম্বা অনেকগুলি ইন্টারভিউ দিয়েছিলেন মাজারুল ইসলাম সাহেবের উপরে। আমি জানি না সেই ছেলেটি এখন কোথায় আছে। তার ফিল্মটি আলটিমেটলি সে শেষ করতে পারে নাই, এবং তার বোন কেঁদে আমাকে বলেছিল যে আমার ভাইয়ের ট্রিটমেন্টের টাকা দিয়ে আপনাদের মাজারুল ইসলাম সাহেবের উপরে সে ফিল্ম করছে। তো আমি এই কথাটি এই জন্যই বললাম যে অভিমানের পরে বোধহয় এই কথাটি লিখতে পারি, বাংলাদেশের স্থপতি এবং আইবির ভালোবাসা। আমি এই বলেই শেষ করছি। বাকি অনেক কিছু আমরা নির্ঝরের কাছ থেকে শুনবো, তিনির অংশ বিশেষ আমরা দেখব বা পুরাটাই দেখব। এগুলি আমাদের স্মৃতিকে বিভিন্নভাবে জাগরুক করবে। বিশেষ করে এই প্রজন্মের স্থপতি যারা, তাদের এই তথ্যগুলি জানা দরকার, এই ঘটনাগুলি জানা দরকার, এগুলির সাথে নিজেদেরকে একাত্ম করা দরকার। সবাইকে শুভরাত্রি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তিতাস, তোমাকে ধন্যবাদ। নির্ঝর আমার তো প্রিয় একজন মানুষ, আমি তাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ জনাব মুবাশশির হোসেন আমাদেরকে স্মৃতির পাতায় নিয়ে যাওয়ার জন্য, এবং তিনি পিছনের অংশ যেটা আমরা দেখতে পাইনি, জানি না, সেই অজানা অংশটাকে তুলে ধরা। এবং আমি এখন এনামুল করিম নির্ঝরকে ওনার উপস্থাপনা করার জন্য বলছি। আমরা সেই অপ্রকাশিত অংশের মাধ্যমে আমরা তার উপস্থাপনা দেখব। ধন্যবাদ। নির্ঝর ভাই প্লিজ। ধন্যবাদ তিতাস। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বিশেষ করে স্যারের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আসলে তো মুবাশশির ভাই খুব চমৎকার করে বললেন এবং অনেকটাই স্থিতিকাতর করে দিলেন। আমার খুব মনে পড়ে একদম শুরু যদি করি এভাবে যে আমি সেই সময়টা একদম তরুণ স্থপতি হিসেবে মানে আমি আমাদের ইংল্যান্ডে একটা কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেই সুবাদে আমি তার সাথে গিয়েছিলাম। সেই সময়কার বার্লিনে তখন একটা স্থাপত্যের মহাসম্মেলন হচ্ছিল। সেখানে মুবাশশির ভাইয়ের সাথে যাওয়ার পরে একটা জিনিস আমি মুবাশশির ভাইকে বারবার বলছিলাম যে বাংলাদেশকে কেউ চেনে না কেন বাইরে, বাংলাদেশকে আমরা কিছু বানাতে পারি না কেন, বাংলাদেশকে নিয়ে কোনো কিছু নাই কেন আমাদের। এটা আমি আমার মনে হয় যে আমরা যারা মানে কিশোর ছিলাম মুক্তিযুদ্ধের সময়, আমাদের কাছে তো আসলে আমাদের দেশটা স্বাধীন হওয়াটা তো অনেক বড় গর্বের বিষয়। এবং যে দেশে আমরা যখন কখনো যেতাম, তখন যদি তারা বাংলাদেশকে চিনতে না পারে বা কোনো ধরনের প্রশ্ন করতো, সেটা ভীষণ রকম আত্মসম্মানে লাগতো। সেই জায়গা থেকে আমার মনে হয় মুবাশশির ভাইকে আমি একটু বলছিলাম তখন আমাদের বিশেষ করে স্থপতিদের নিয়ে কোনো কিছু করা যায় কিনা। এরপরে আসলে একটা সময় চলে যায় এবং পরবর্তীতে যখন আমাদের এই প্রসঙ্গটি আবার আসে, এবং সেই প্রসঙ্গটি আসার বড় কারণ ছিল আমাদের আসলে উনি যেটা বললেন যে লালবাগ কোর্টে যে আমাদের স্থপতিদের যে সম্মেলন ছিল সেটার আলো ছায়া নিয়ে যে প্রদর্শনী করা হয়েছিল। তো যাই হোক, সেটা কোনো বিষয় না। আমাকে অনেকের আস্থা নাই থাকতে পারে, এবং আস্থা না থাকাটাও আমি মনে করি যে এক ধরনের আশীর্বাদ। কারণ যখন আস্থা থাকে না, তখন আস্থা তৈরি করাটা একটা বড় কাজ। তো সেটা আমি মনে করি যে ভীষণ আমি সবসময় এটাতে খুব উৎসাহ পাই। তো সেই হিসাবে বলা যায় যে যখনই প্রথম মুবাশশির ভাইয়ের কথা হলো, এবং আমি তার কাছে প্রচন্ডভাবে কৃতজ্ঞ, কারণ ওই সময়টা ছিল খুব স্পর্শকাতর আমার জন্য। আমি আমার বাবাকে হারিয়েছি 2000 সালে। তারপর থেকে তো এক ধরনের শূন্যতা কাজ করতো। তখন অগ্রজ কাউকে দেখলেই মনে হতো যে একটা ছায়া দরকার। সেই সুবাদে আমার এক ধরনের বিশ্বাস ছিল স্থাপত্য লেখাপড়া নিয়ে, এবং আমি খুব শুরুতেই এক ধরনের সফলতা পেয়েছিলাম ইন্টেরিয়র ডিজাইন করে, এবং একটু পরিচিত চলে এসেছিল ওই সময়। কিন্তু আমি কখনই খুব একটা শান্তিতে ছিলাম না আমার মানে শিক্ষা জীবনে। আমার ফ্যাকাল্টি লাইফ আমার কখনই কোনোদিন আমাকে উৎসাহ দেয়নি, আমি কোনো জায়গা থেকেই সেটা পাইনি কখনো। তো সেই কারণে, এবং তারপরে মনে হয়েছিল যে আসলে 3 ধরনের স্থপতি দেখতাম। এক ধরনের স্থপতি যারা খুব উচ্চ মার্গীয় কথাবার্তা বলেন এবং তাদের কথাগুলো ঠিক মতো বুঝতে পারতাম না। এক ধরনের স্থপতিকে রীতিমতো ব্যবসায়ী মনে হতো। আর এক ধরনের স্থপতি ছিল যারা খুবই ছাপোষা টাইপের। এর মধ্যে মনে হতো যে আসলে মানে থাকে না যে আমরা যারা মফস্বল থেকে এসেছি, আমরা আসলে খুব খুঁজতাম যে আমরা জানতাম যে আসলে স্থাপত্য লেখাপড়াটা এমন যেখানে যাদের সাথে ভীষণভাবে সাংস্কৃতিক যোগাযোগ আছে, চিন্তার চর্চার যোগাযোগ আছে, রাজনীতির সাথে যোগাযোগ আছে, তেমন মানুষ কোথায়। এবং আমরা মানে আমাদের সেই সময় ইউনিভার্সিটি যাদেরকে দেখতাম আমার খুবই মনে হতো যে আসলে মানে খুব খোলাখুলি যদি বলি, খোলা মনের মানুষ মনে হতো না। খুব মনে হতো যে খুব আটকানো সবকিছু,
খুবই ঈর্ষাকাতর, বিদ্বেষ সবকিছুর মধ্যে। আমরা ক্লাসে যাচ্ছি, কিচ্ছু হয়নি ডিজাইনের, বা ভালো করে মার্ক পাচ্ছে, বাকিরা বাঁকা চোখে তাকাচ্ছে। মানে আমার কাছে হেলদি মনে হতো না। খুব খোলাখুলি বললাম আমি, এটা আমার অবলোকন আসলে। এবং তার পরবর্তীতে যেটা হয় যে সে সময় রবিউল ভাই ছিল আমাদের একমাত্র ভরসা। রবিউল ভাইয়ের কাছে চলে যেতাম, রবিউল ভাই লেখালেখি করতেন, ওনার সাথে অনেক সমস্ত বুদ্ধিজীবীদের যোগাযোগ ছিল। সেই হিসাবে বলা যায় যে আমি আমার ছাত্র জীবন শেষে শুরুতেই আমি আমার এক ধরনের দায়বদ্ধতা ছিল। আমি কেন বলছি এর সাথে মানে মাহমুদুল হাসান স্যারের একটা সম্পর্ক আছে, কারণ সে সময় আমি যখন পাশ করে বেরোলাম তখন আমার কাছে যা কিছু টাকা পয়সা ছিল সবকিছু মিলিয়ে আমি সেন্ট্রাল রোডের মধ্যে জায়গায় সেখানে একটা আর্ট গ্যালারি করলাম। এবং সেই আমাদের আর্ট গ্যালারিটা ছিল এমন একটা গ্যালারি যেখানে আমরা নতুন শিল্পীদেরকে সবার আগে উপস্থাপন করার চেষ্টা করতাম, এবং সেই শিল্পীদের জায়গাতে আসলে স্থাপত্যের ছাত্র ছাত্রী, ফটোগ্রাফার, শিল্পী সবার এক ধরনের, আজকে যে কাশেফ মেরিনা থেকে শুরু করে যারা যারা ওই সময় তখন ছাত্র ছিল সবাই, চমৎকার একটা আমি মনে করি ওই সময় পরিবেশ ছিল, সেখানে সবাই আসতো সেখানে। তো সেইখানে আমাদের দ্বিতীয় বর্ষপূর্তি যখন হলো তখন মাহমুদুল হাসান স্যারকে আমরা নিয়ে এসেছিলাম প্রধান অতিথি হিসেবে, এবং উনি খুবই অবাক হয়েছিলেন যে আমি স্থপতি হিসেবে এই উদ্যোগ নিয়েছি এটা করার, এবং খুবই উৎসাহ দিয়েছিলেন, আশীর্বাদ করে গিয়েছিলেন, কিন্তু ওনার এটা মনে থাকার কথা নয়। পরবর্তীতে যখন মাহমুদুল হাসান স্যার আমাকে বললেন, এবং বিশেষ করে সাইদ ভাইয়ের মানে উৎসাহ পেয়ে আমি যখন প্রথম গেলাম ওনার কাছে, এবং উনি যখন প্রথমে রিটেক্ট করতে শুরু করলেন, সেই সময় আমার একটা সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল যে আমি আসলে কি চরিত্রে অবস্থান, মানে কি, মানে কোন জায়গাতে আমি কিভাবে আমি অ্যাক্ট করলে উনি আমাকে কিছুটা মানে প্রশ্রয় দেবেন। আমি দেখলাম যে আমি আসলে সেই জায়গায় পৌঁছাই, আমি দেখলাম যে আমি আসলে অনেক কিছুই জানি না একেবারেই। আমি যে পেশায় যাই, যত কাজ করি, যত কিছুই করার চেষ্টা করি না কেন, আমার মূল শক্তি হচ্ছে সাধারণ জ্ঞান। আমি খুব বেশি লেখাপড়া করিও নি, এবং এত বেশি পুঁথিগত বিদ্যা আমার বিশ্বাসও নেই। আমি অভিজ্ঞতায় বিশ্বাস করি। তো স্যারের কাছে আমি হয়ে গেলাম একেবারেই একটা আগন্তুক, এবং একদম অবুঝ একজন ছাত্রের মতো, বা কিছু কিছু ক্ষেত্রে আমি স্থাপত্য পড়িনি এমন উদ্ভট সব প্রশ্ন করতাম, উনি মাঝে মাঝে অবাকে তাকিয়েও থাকতেন। এবং একটা সময় উনি আমার সরলতা দেখে উনি যে কোনো কথাই বলে ফেলতেন আমার সাথে। এবং এটা আমার মনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে আমি যখন মানে সত্যি সত্যি যদি একটা মানুষকে বোঝাতে পারি যে আমি ওনাকে শ্রদ্ধা করি বা ওনাকে আমি বিশ্বাস করি, তখন এক ধরনের তার মধ্যে আমি মনে করি যে এক ধরনের সহানুভূতি আসবেই। কিন্তু আমি প্রথমেই দেখলাম যে উনি প্রচন্ড নিঃসঙ্গ মানুষ। তাহলে আমার মনে হলো তখন যে এই যে চেতনা, এই যে এত কিছুর মধ্যে আমি কোথায় যোগসূত্র? উনার মধ্যে এত নিঃসঙ্গতা কেন? উনি কি তার মানে কাউকে পছন্দ করেন না? উনি কাউকে কি ওনার মধ্যে এত বিষাদ কেন? এই কথা মানে আমি মানে যখন জানতে চাইলাম ওনার কাছে, তো উনি তো প্রথমে কিছু বলতে চান না, মানে মানে কিছু বললে উনি বলেন যে না, আপনি ক্যামেরা অফ রেখে আপনি যে কোনো কথা বলেন। তার মানে আমি ছবিটা যতক্ষণ পর্যন্ত শুট করতে পেরেছি তার হয়তো কয়েক গুণ বেশি আমাকে ক্যামেরা অফ করে কথা বলতে পেরেছে। তার পরবর্তীতে আমি একটা কৌশল নিলাম যে আমি ক্যামেরাটাকে একটা কালো ব্যাগের মধ্যে, কাপড়ে একটা ব্যাগ তৈরি করলাম, যে ব্যাগের মধ্যে একটা ছোট ফুটো ছিল, সেটা দিয়ে আমি লেন্সটা বের করতাম। কিন্তু মাঝে মাঝে উনি আর চোখে দেখতেন যে আমি বের করছি কিনা। আমি দেখলাম যে উনিও একজন শিশুর মতোই কিন্তু আমার সাথে খুব চমৎকার। এবং ওই সময় আমি বললাম ওনাকে যে আমার বাবা চলে গেছেন, সো আমার কাছে এক ধরনের ইয়ে লাগে, তো আপনি কাজ করেন না, আপনার কাজ নিয়ে আপনি সকালবেলা চলে আসেন কেন? এবং এমনও হয়েছে যে আমি সকালে গিয়েছি ওখানে, আমার অফিস না গিয়ে, তখন আমার ধানমন্ডিতে অফিস ছিল, উনি বলে যে না, আজকে আমি কথা বলবো না, আমি চাচ্ছি না কথা বলতে আজকে। আমি 2-3 রিকোয়েস্ট করলাম, পরে দেখতে চান ওনাকে বলা মানে ওনাকে অসম্মান করা। সো যেটা হলো যে আমি ওই সময় উনি একটা সময় এসে আসলো, যখন আমি গেলে কিছু না বলে উনি টেবিলে এসে বসতেন, চা খেতেন, এবং মানে কথা বলে যেতেন। আমি প্রশ্নও করতাম না মাঝে মধ্যে। এবং 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 সেইটাই আমার মনে, যে মানে আমার জীবনের অসম্ভব বড় একটা পাওয়া এই সেন্সে বলবো আমি, যে আসলে কি আমি যে বিষয়ে লেখাপড়া করি না কেন, আমি যে কাজই করি না কেন, সেখানে একটা অভিভাবক লাগে। এবং আমি মনে করি আমার ওই সময় একটা ভীষণ রকম আমি দুঃখবোধই বলবো, কারণ আমি মানে আর্ট গ্যালারি করার পর যেটা মনে হতো, মানে শিল্পীদের মধ্যে জয়নুল আবেদিন সাহেবকে নিয়ে যত একটা মানে এক ধরনের আত্মবিশ্বাস, এক ধরনের শ্রদ্ধা, এক ধরনের শক্তি আছে, কেন আমরা মাহমুদুল হাসান স্যারকে নিয়ে সেটা করতে পারলাম না? আজকে যে ফিল্ম ফেস্টিভ্যালের কথা বললো, ওখানে মানে বাংলাদেশি আর্কিটেকচারে তাকে মানে ফাদার বলা হচ্ছে, মানে জনক বলা হচ্ছে, এবং এবং সেটা তো সত্যি কথা। সো আমরা যে এত কথা এত কিছু বলছি, বা আজকেও যে আমরা তার ব্যাপারে স্থিতিকাতর হচ্ছি, মূল জায়গাটা হচ্ছে যে তার যে বিশ্বাস, তার যে চর্চা, সেই জায়গাটাকে সত্যিকার অর্থে বোঝা এবং তাকে শ্রদ্ধা করা। কারণ আমি মনে করি যে আমাদের পেশায় মানুষ মুখে যেটা বলছে আর কাজে যেটা করছে, দুটোর মধ্যে মিল নেই। উনি সেটাই মানতে পারেননি।
মানে আমি খুব খোলাখুলি যদি বলি যে আমি ওনাকে প্রথমেই প্রশ্ন করেছিলাম যে স্যার আমাকে বলেছে আপনার কোন জিনিসটা ভালো লাগে না এই প্রফেশনে। আমি বললাম স্যার প্রথম কথা হচ্ছে যে প্রশ্ন করা যায় না, শিক্ষকদেরকে প্রশ্ন করা যায় না, প্রশ্ন করলে নিজেকে খুব মানে মামুলি মনে হয়। বলে উনি শুনলেন, মন্তব্য করেননি। পরবর্তীতে বলেন আপনি প্রফেশনে কি মনে হলো? আমি প্রফেশনে স্যার প্রথম যেটা দেখলাম যে লুকোচুরি আছে। লুকোচুরিটা কিরকম? বড় বড় কথা বলছে, ডিজাইন করছে, ডিজাইন ফি কম নিচ্ছে, কিন্তু কনস্ট্রাকশন থেকে প্রফিট করছে। এটা স্যার কেমন দরকার? আমি তো দেখেছি পৃথিবীতে বড় বড় যারা স্থপতি তারা তো নিজেরা কখনো কোনো নির্মাণ কাজের সাথে লিপ্ত হন না। তারা কনস্ট্রাকশনের কাজ করবে, কন্ট্রাক্টর, আর্কিটেক্ট তো ডিজাইনের কাজ করবে, এবং আমরা তো সেটাই জানি আমরা। তো উনি এগুলো নিয়ে যাক, আমি একেবারে যেটা বললাম যে আমি একেবারে অবুঝ বালকের মতো, মানে ছাত্রের মতো কথা এক একটা বার প্রশ্ন করতে থাকতাম। এরকম ভাবে একটা সময় গিয়ে আমার মনে হলো যে আসলে আমি যদি ওনাকে নিয়ে অনেক তত্ত্ব কথা বা অনেক ভারী কিছু বানাই, সেইটা বানাতেই পারি, সেটা বানানোর জন্য অনেক মানুষ আছে, এবং সেটাই আসলে আমাদের মানে আমি বলবো যে আসলে এই যে মানে আমাদের তো মানে বুদ্ধি চর্চার একটা ব্যবসা বটে, বুদ্ধি চর্চার যে ব্যবসাতে তাদের কাজে লাগবে। আমার হয়তো আমি খুবই সাধারণ থাকতে চাই। আমি মনে করি আমাদের দেশের মানে মানে সৃজনশীল মানুষদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার সারল্য। এবং স্যারের মধ্যে যেটা আমি দেখেছি যে এই যে মানে মনের সারল্যটা সবচেয়ে, শিশু থেকে যাওয়াটা সবচেয়ে বড় জিনিস। তারাই কিন্তু প্রশ্ন করবে, বাকিরা যুক্তি বুদ্ধি অনেক কিছু নিয়ে হয়তো প্রশ্ন করতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমি মানুষটাকে চিনতে চাই, মানুষটাকে তুলে ধরতে চাই, তার যে বিশ্বাস, তার যে চিন্তা, তার যে মানে যে জায়গাটা আমরা হয়তো কখনো হয়তো জানার সুযোগ আমরা হয়তো পেতাম না, সেটাকে আমি খুঁজে যদি বের করতে পারি। এবং বারবার মনে হয়েছে যদি আমি এই মানুষটাকে শিক্ষক হিসেবে পেতাম, আমি ঢাকা শহর থেকে এসে এই যে ঢাকা শহরে এসে এই যে মফস্বল থেকে এসে একটা খুবই মানে যেটাকে আমরা বলি এতিম বলি, একেবারে একটা মনে হচ্ছে যে এখানে এই কার কাছে কোন শহরে আসলাম। সারা জীবন আমি একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ, সারা জীবন চিন্তা করলাম যে আমরা বড় হয়ে নিশ্চয়ই এমন এমন কারোর জন্য কাজ করবো যেটা সোসাইটির কাজে লাগবে। সেখানে এসে শুধু বড় লোকদের বাড়িঘর আর রিয়েল এস্টেটের লোকদের চাকরের মতো কাজ করে যাওয়া, এটি কি জীবন, কোন পেশায় ঢুকলাম আমি এসে। তো সেইটা মনে হয়েছে যে আসলে, এবং আমাদের পেশা তো সবচেয়ে বড় সুবিধা কি, এই পেশাতে কিন্তু দুর্বৃত্তায়ন করাটা খুব সহজ। দুর্বৃত্তদেরকে সহায়তা করে আর্কিটেক্টের জন্য সবচেয়ে সহজ কাজ আমি মনে করি। সেই জায়গাটাতে মনে হয়েছে আসলে এরকম একটা মানুষকে যে আমরা পেতাম, সবচেয়ে বড় শক্তিটা কি হতো, আমাদের আদর্শিক শক্তি বড় হতে পারতো। একটা দেশ স্বাধীন হলে পরে সেই দেশের মানুষদের মাথা উঁচু করে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তি হচ্ছে আদর্শ। সে আদর্শ যদি না থাকে সেই মানুষের আসলে কিছু নেই। এবং মাজেদ হোসেন স্যারের কথা বলতে গেলে আমার অনেক বেশি আবেগ চলে আসে এই কারণে, কারণ ওই সময় ওনাকে আমার থাকে না আমার পিতৃতুল্য একটা মানুষ মনে হতো, এবং মনে হতো যে একটা শহরে একটা মানুষ তার আদর্শ কতখানি শক্ত হলে উনি তার নিজের মতো করে উনি জীবনযাপন করছেন দীর্ঘদিন ধরে পেশা চর্চা না করে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি আজকে যে আমরা যারা কাজ করি, সে যে মানের কাজই করি না কেন, আমরা যদি আমাদের কাজ থেকে আমাদের সরিয়ে রাখা হয়, আমরা কি টিকে থাকতে পারবো কোন রকম ভাবে? আমরা কি অ্যাকসেপ্ট করতে পারবো সেই সিচুয়েশনটা? তার মানে উনি একজন দক্ষ মানুষ হিসেবে যিনি আমাদের স্বপ্ন দেখালেন, তিনি একেবারে একটা কোন সময় থেকে একটা মানে স্বেচ্ছা নির্বাসন বলবো আমি, তাকে নিয়ে আমরা সেমিনার করি, এটা করি সেটা করি, যত বেশি বলি না কেন সেটা আমরা বলতেই পারি, করতেই পারি, কিন্তু তার ভিতরে যে বিষাদটা ছিল সেই বিষাদটার জীবনকালে আমি মনে করি যে আমরা স্থপতিটা মোছার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের আমাদের দেশের স্থাপত্য চর্চার ইতিহাসে আমি মনে করি এটা সবচেয়ে বড় কালো অধ্যায় আমার কাছে মনে হয় আসলে। যাই হোক, আমি কথাগুলো এই জন্য বললাম যে আজকে আমাদের যারা তরুণ প্রজন্মের স্থপতি, আমি মনে করি আমাদের এই জিনিসটা ভীষণ রকম ভাবে জরুরি। কারণ আমাদের এই যারা আমরা এই চর্চায় আছি, এখন তো সংখ্যা অনেক বেড়ে গেছে। আমি যখন তিনি বানাই তখন আমাদের এখানে স্কুলের সংখ্যা ছিল বোধহয় 2 বা 3টে ম্যাক্সিমাম কোথায়, আর এখন তো সংখ্যা অনেক বেশি। সো আমরা তখনই কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং এরকম একটা মানুষের উত্তরসূরি হতে পারবো আমরা যদি তার আদর্শটাকে আমরা অনুসরণ করি। আদারওয়াইজ তাকে নিয়ে যত কথাই বলি না কেন, সেটা আসলে আমি তাকে অসম্মান করে সেটা কোনো কিছু হবে না। এবং আমি মনে করি সেই জায়গাতে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা একটু পরে তার আমি যে অদেখা অংশগুলো দেখাবো সেইটা আসলে খুব মানে সুনির্মিত নয়। আমি বলবো যে আসলে আমি যেহেতু একলা ক্যামেরা চালাতাম, আমার হাতে থাকতো, শব্দ নিতাম আমি, সে কারণে আমার মাঝে মাঝে আমার হাত মানে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতাম। সো একটু ফ্রেমগুলো কাঁপা দেখা যাবে। কিন্তু স্যার একটা সিটিং এ বেশ লম্বা একটা কথা বলেছেন, সেই অংশটা দেখাবো আজকে আমি। এবং সেখানে দেখা যাবে যে আসলে আমি মনে করি যে আসলে সেটা দেখার পরে হয়তো আমরা টুকটাক কিছু কথা বলতে পারি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে এই যে সমাজ নিয়ে চিন্তা, এই যে আমাদের মানুষকে নিয়ে চিন্তা, আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, প্রজন্ম নিয়ে চিন্তা, আমাদের শিক্ষা নিয়ে চিন্তা, আমাদের সংস্কৃতি নিয়ে চিন্তা, এই সামগ্রিক ব্যাপারটাকে উনি যেভাবে বলতেন যে
ত্রিমাত্রিক অস্তিত্ব, ওনার কথা যেটা বলতাম, উনি বলতেন যে ত্রিমাত্রিক অস্তিত্ব হচ্ছে এটাই, যেটা আর্কিটেক্টদের আসলে সেখানেই কাজ করার জায়গা। সেই জায়গাতে ওনার যে আফসোস, সেই আফসোসটা উনি চলে গেলেন, আজকে এতগুলো বছর চলে গেছে। আমরা হয়তো এর পরেও হয়তো বা তার এই প্রয়াণ দিবস পালন করব, তাকে নিয়ে কথা বলবো। যত কথাই বলি একটা প্রশ্ন জাগবে, আমি আমার অগ্রজদেরকে বলবো, আমাদের সমসাময়িকদের বলবো, আমাদের ভবিষ্যতের প্রজন্মের স্থপতিদের রিকোয়েস্ট করবো যে আসলে আমরা লোক দেখানো শ্রদ্ধা যেন কখনো না করি। এটা আমার একদম হাত জোর করা অনুরোধ। যা এটা কিন্তু আসলে মনে করি যে আসলে এটা পিতাকে অসম্মান করার মতো। অর্থাৎ আমরা বলতেই পারি অনেক কথাবার্তা, কিন্তু আমাদের এই পেশাটাকে আমরা যদি, এখন একটা সময় এসছে, এই পেশাটাকে আমরা যতটা পারি আমরা আদর্শিক একটা যোগাযোগের যদি জায়গায় যদি রাখতে পারি, তাহলে আসলে আমাদের তার প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন করছি সেটাকে আমি মনে করি যে সেটা সার্থক হবে। আমার অনেক কথা একটু আবেগ মিশ্রিত ছিল। আমি কারণ এই পুরো প্রকল্পটি আমার কাছে আবেগ মিশ্রিত ছিল, কারণ ওই সময় আমার অফিস ভীষণ রকম ভাবে আমাদের কাজের চাপ ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমি যেদিন সকালে মনে হতো যে না আমি আজকে যাব ওখানে, উইদাউট এনি প্ল্যান, স্যার ফিরিয়ে দেবেন, আমি সরাসরি চলে যেতাম ওখানে। এবং একটা লম্বা সময় পেরিয়ে গেছে, এবং সত্যিকার অর্থে আমি যদি বলি, আমি আমার আর্কিটেকচার মানে লেখাপড়ার বিষয়ে, স্থাপত্য বিষয়ে লেখাপড়া শেষ করার পরে আমি যখন পেশা চর্চা শুরু করি, তারপরে স্যারের সাথে দেখা হওয়ার পর থেকে আমার সবকিছু গোলমেলে হয়ে গেছে। আসলে আমি অনেক কিছু মানতেও পারি না, কিন্তু মেনে নিতে হয় আমাকে অনেক বাস্তবতার ক্ষেত্রে, কিন্তু সেটাকেও আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমি পারবো আশা করি। এবং সেটা যতক্ষণ, ওইটা আমার কাছে ভীষণ রকম একটা শক্তি মনে হয় আমার কাছে, যে এই সময়টা ওটি আমাকে একটা মানে আমার ভেতরটাকে অনেক আলো দিয়েছে। তো এটি আমি এটুকুই বলবো যে স্যার অনেক অতৃপ্তি নিয়ে হয়তো পৃথিবী থেকে চলে গেছেন, এবং আমাদের দায়িত্ব হচ্ছে যে আসলে তার যে চিন্তা, যে কথাবার্তাগুলো ছিল, যেগুলো ভাবতেন উনি, যে বিশেষ করে দেশকে নিয়ে যেগুলো ভাবতেন, এবং সবচেয়ে বড় কথা এই যে উনি মানে আমার যে সবচেয়ে ভীষণভাবে যেটা আমাকে মোহিত করে, যে উনি যে সুযোগ পেয়েও যে কাজ করলেন না জাতীয় সংসদ ভবনের, এর চাইতে বড় জিনিস আর কি এক্সাম্পল হতে পারে। আমরা যদি আজকে কোনো সুযোগ পেতাম, যে কোনো একটা কাজ যদি আজকে কেউ আমাদেরকে কালকে সুযোগ দেয় যে সংসদ ভবন ভেঙে ওখানে একটা মাল্টি স্টোরি শপিং মল বা বিল্ডিং বানাতে, আমরা লুফে কাজটা নিয়ে নিবো হয়তো বা। কিন্তু ওনার মতো মানুষ যিনি আসলে কাজটা নিজে না করে যোগ্য মানুষটাকে উনি খুঁজে বের করে প্রস্তাব করে দিয়েছিলেন, এটা কিন্তু খুব ছোট কথা নয়। সেই জন্য আমি মনে করি আমাদের পেশার ক্ষেত্রে উনি যেসব ভূমিকা রেখেছেন বা যা বলেছেন, সেটা আমাদের জন্য ভীষণ রকম একটা গর্বের বিষয়, আমাদের ভীষণ রকম একটা উৎসাহের বিষয়, স্পৃহার বিষয়। আমরা সেটাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আমি এই কথা বলে আপাতত প্রথম পর্বের কথা শেষ করলাম। এরপরে যদি কোনো তিতাস পড়ে তাহলে ছোট একটা কথা থাকবে। আমি এখন তিতাসকে কাছে জানতে চাচ্ছি, আমি কি ছবিটা শুরু করতে পারি? ছবি ঠিক নয়, এটা আসলে একটা সাক্ষাৎকারের অংশ, আসলে ওনার সাথে কথোপকথনের অংশ। জি, আপনি ছবিটি স্ক্রিন শেয়ার করতে পারেন। সরি, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আমাকে নেচার যে দিচ্ছে,
বাতাস দিচ্ছে, সূর্যের আলো দিচ্ছে। এইটা আমি ব্যবহার করে আমার ঘরদোর সুন্দর করে ঠান্ডা ঠান্ডা রাখবো, গরমের দিনে ঠান্ডা রাখবো, ঠান্ডার দিনে গরম রাখবো। এটা এবং এটা বোধহয় করা সম্ভব বিনা পয়সায়, আলটিমেটলি বিনা পয়সায়। আপনি আরও একটা বোধহয় খবর রাখলে ভালো হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অ্যাডভার্টিজমেন্ট আমি নিজে দেখেছি গভর্নমেন্টের কাগজে, যে তারা বলছেন যে ভারতবর্ষের যে কোনো গ্রাম থেকে তাদেরকে যদি জানানো হয় তো তারা এই কতগুলো ইকুইপমেন্ট তারা দেবে, দিয়ে প্লেস করবে তাদের বাড়িতে, এই বাড়িতে 30,000 টাকা খানিক লাগবে। 30,000 টাকা করলে এটা 30 বছর, আর ইলেকট্রিসিটি তার জন্য 4টে এই বাতি, 4টে ফ্যান, 4টে না 2টো ফ্যান আর ইলেকট্রিক কুকার, 30 থেকে 35 বছর তারা বিনা পয়সা পাচ্ছে। এখন আমি সোলার এনার্জি ব্যবহার করে, সোলার এনার্জি, আর এবং এইটা আবার সাউথ অফ ইন্ডিয়াতে তারা হাওয়া দিয়ে করছে। এখন আমার এখানে আমি এটা বললাম এই কারণে, অনেকগুলো বাড়িয়ে কথা হয়তো বলছি, কিন্তু এটা আমার শহর যখন তৈরি করা হবে এটা আমার একদম অত্যন্ত কনসিয়াসলি করা উচিত যে আমার সূর্য, আলো, বাতাস ইত্যাদি সব কিছু করে শহরের হবে। এখন এখানে এটা এমনি করতে পারবে না, আমাকে পড়ালেখা শিখতে হয়, আমাকে অত্যন্ত গভীরে পড়ালেখা যেতে হয়। আমাকে আমার আর্কিটেকচার যখন পড়ানো হবে তখন তার ভিতরে আমাকে এটা শেখানো উচিত। এটা বোধ হয় শেখানো হয় না, আমি যেটুকু জানি বোধ হয় শেখানো হয় না। এবং আর্কিটেক্ট যারা কাজ করছেন, প্র্যাকটিস করছেন আমার মতো যারা, তারা পারেন না করতে। আর ক্লায়েন্টও খুব কনসিয়াস না। এটা অ্যাকচুয়ালি সরকারের পক্ষ থেকে এবং এডুকেশনাল সিস্টেমের পক্ষ থেকে এটা বুঝিয়ে বলা উচিত যে এটা শুড বি এ পার্ট অফ আর্কিটেকচার, পার্ট অফ দি ট্রেনিং ফর আর্কিটেক্টস, করে যাতে এটা বাড়ি ঘরদোর করতে গেলে তারা যেন সুন্দর করে করতে পারেন। এবং এটার উপরেই এটা আমরা নিজের আমরা ছাড়া সম্ভব না, এটা আর্কিটেক্টদের করতে। কারণ এই জন্যই আমি বলছি শিক্ষার ব্যাপার এবং আর্কিটেক্টদের ফাইট করতে হবে। এবং আর্কিটেক্টদের ফাইটটা মজার ব্যাপার হচ্ছে এটা তার নিজের জন্য ফাইট না, এটা তার সারা দেশের জন্য। এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা দিয়ে একটা বাড়ি আমি করছি না, এটা দিয়ে হোল শহর করছি। শহরকে আমরা ফিজিক্যাল প্ল্যানিং বলতে সবার জন্য আমি বলছি, আমি খালি আমার একার জন্য না, আমি যে সমস্ত জিনিসটা যখন আমি ফিজিক্যাল প্ল্যানিং বলতে যে জিনিসটা এখন এটাও খুব মজার ব্যাপার। আর্কিটেকচার পড়তে গিয়ে আমাকে ফিজিক্যাল প্ল্যানিং পড়তে হয়েছে, অনেক কাজ করতেও হয়েছে, কিন্তু ফিজিক্যাল প্ল্যানিং বলতে গিয়ে যে সারা শহর এবং সারা দেশকে বোঝায় এটা আমার তখন ঠিক সেভাবে আমার বুদ্ধিতে আসেনি। এখন ধরে নিন আমি একটা শহর সাজাচ্ছি, রাস্তা পথ। আচ্ছা একটা সিম্পল কথা জিজ্ঞেস করি, চট্টগ্রাম কক্সবাজার থেকে আচ্ছা আমি আসছি ঢাকা আসবো, কেমন করে আসবো, কেমন তো বাই রোডে যদি আসি তাহলে হয় বাসে আসছি, নয় ট্রাকে আসছি, নয় নিজের গাড়ি করে আসছি। এবং এটা তাহলে আমার রাস্তা লাগছে, রাস্তাটা কিভাবে হবে, কত রাস্তা হবে, কতখানি চওড়া হবে, কিচ্ছু কোনো জ্ঞান নেই, আমাদের কিছু শেখানো হয় না। এবং মজার ব্যাপার হচ্ছে এই রাস্তা একেবারে এখান থেকে নর্থ বেঙ্গল পর্যন্ত চলে গেল, টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে টেকনাফ বলা হয়। এটা যে সুন্দর করে এই ঢাকা শহরের ভিতরে যখন আপনাকে বলি, আমি যখন চাকরি করি তখন এটা ঠিক হয়েছিল যে মেন রোডসগুলো 120 ফিট রাস্তা হবে। এখন আপনি আমাকে 120 ফিটের রাস্তা দেখান দেখি ঢাকায়, 120 ফিটের রাস্তা, 20 ফিট রাস্তায় কমই পাওয়া যায় না। এখন এখানে আরও একটা মজার ব্যাপার আছে, আমার নিজের আমার এখানে যেখানে কথা বলছি এর পাশেটা হলো এলিফেন্ট রোড। এলিফেন্ট রোড হলো হাতির পোল। এই এলিফেন্ট রোড এখান দিয়ে ওখানে যে এখানে ছিল ওখানে মোগলদের আমলে থেকে ছিল, ওখানে আর্মির লোকজন থাকতো এবং ওখানে হাতি থাকতো। হাতি এনে এলিফেন্ট আপনার ছিল, ব্রিজ ছিল জানেন তো, এখানে একটা পোল ছিল, হাতির পোল বলা হতো। হাতির পোল দিয়ে এখান দিয়ে এসে এখানে হাতিকে নিয়ে যাওয়া হতো ওই জঙ্গলে, এখানে এই পাশে জঙ্গল ছিল, জঙ্গলে গিয়ে হাতি বেড়া ওটা। রাস্তার নাম ছিল হাতি পোল, এলিফেন্ট রোড, ব্রিটিশ আমলে। এবং ওটা এখান দিয়ে এই রাস্তার এলিফেন্ট রোডটা ওয়ান অফ দ্য মেন রোড। এখন এটাকে আপনি বিশ্বাস করবেন না, একদিন একজন ওয়ার্ল্ড ব্যাংকের একজন এটাকে একটা লেন বলে ফেললেন। এটা রাস্তা না, ইট ইজ ওয়ান অফ দি মেন রোডস, এখন এটা লেনও না। এবং আরও মজার ব্যাপার আছে যে যখন পারে এটা এনক্রোচ করে, এটা দখল করে নেয়। এবং এনক্রোচ করার সব থেকে ভালো এই হলো
যে ধর্মের নামে করা, অর্থাৎ আপনি ঠট করে রাতারাতি একটা মসজিদ করে ফেললেন অথবা মন্দির করে ফেললেন, করে বললেন যে এটা মসজিদের, এবং মসজিদটা ইট এনক্রোচেস 10 feet ইন দ্য রোড। আর এটা এখন ঢাকায় যা হচ্ছে, ঢাকায় ঘুরলে দেখবেন যে নদীর ধারে নদী হচ্ছে, খাল বিল দখল করা হচ্ছে। এখন কোনো নিয়ম কানুন, কোনো আইন কিচ্ছু নাই। আমার যেটা প্রশ্ন স্যার, যে আমরা এই আপনি এতক্ষণ যে কথাগুলি স্যার বললেন, যে আপনি খুব গর্ব দিয়ে স্যার শুরু হয়েছিল যে আমাদের স্বাধীনতা যুদ্ধ, তারপরে সবকিছু সমাজ সচেতনতা, আপনার সেই আমি যদি আপনার সেই বাম রাজনীতির কথা যদি সবকিছু মিলিয়ে, তারপরে স্যার এখানে এসে আমরা স্থাপত্য শিক্ষা, ফিজিক্যাল প্ল্যানিং, রাজনীতি সবকিছু মিলে এত যে স্যার হতাশা, আমরা স্যার শুরু করবো কোথেকে স্যার? না, এটা সেই জন্যই বলছি, এটা শুনতে খারাপ লাগে, এটা সম্বন্ধে অ্যাকচুয়ালি জ্ঞান, সত্যিকারের জ্ঞান লিটারালি কারোরই নেই। আমার 14 কোটি লোক, তারা এই দিক দিয়ে তাদের জ্ঞান অত্যন্ত সীমাবদ্ধ, এবং এটা একমাত্র জ্ঞানের কিছুটা আছে স্থপতিদের কাছে। স্থপতিদের তারা নিজেরা কাজকর্মের মাধ্যমেই বুঝতে পারেন যে এই ছাড়া বাঁচবার আর পথ নাই। এখন একটা মজা, আচ্ছা আপনাকে একটা কথা বলি, 1947 যেদিন ভারত ভাগ হলো, ভারত পাকিস্তান হলো, সেদিন এই বর্তমানে যেটা বাংলাদেশ, এখানে লোক সংখ্যা ছিল 4.5 কোটি। 75-এ সেই লোক সংখ্যা ছিল 7.5 কোটি। আজকে লোক সংখ্যা হলো 14 কোটি। আপনি কি মনে করেন সাধারণ মানুষকে দাঁড়ানোর জায়গা দিতে পারবেন 10 বছরের এই টাইমের ভিতরে, 50 বছর এইরকমভাবে যদি হয়? তা আপনাকে তো শিক্ষিত হতে হচ্ছে খালি একটা বিষয়ে না, টোটালিটি নিয়ে, সারা সমাজ নিয়ে। আপনাকে ফ্যামিলি প্ল্যানিং করতে হচ্ছে। এটা ফ্যামিলি প্ল্যানিং সঙ্গে ডাইরেক্টলি কোনো সম্পর্ক নেই, অথচ আপনাকে বাঁচার জন্য ফ্যামিলি প্ল্যানিং করা ছাড়া আর কোনো বাঁচবার উপায়ই নেই। ফ্যামিলি প্ল্যানিং করে আপনাকে প্রোডাকশন অফ এগ্রিকালচারাল থিংস বাড়াতে হবে, আপনাকে জিনিসপত্র এখানে আমদানি করতে হবে, আপনাকে প্রডিউস করতে হবে, আপনার প্রয়োজনীয় জিনিস বাড়িঘরদর করতে হবে। আপনি এখন আপনাকে অত্যন্ত চিন্তা ভাবনা করে আপনাকে গাড়ি ঘোড়া সব কিছু আপনাকে গোছাতে হবে। আপনি গুছিয়ে না, এখন একটা মজার, আমার নিজের চোখে দেখা ব্যাপার, 30 বছর আগে একটা গাড়ি থাকা খুব রেয়ার ছিল, 30-40 বছর আগে। এখন না থাকাটা রেয়ার না, একটা বাড়িতেই 4টে গাড়ি, স্বামীর একটা গাড়ি, স্ত্রীর একটা গাড়ি, আর ছেলে মেয়ের আর 2টো গাড়ি। তো ডিফিকাল্টি হয়েছে এইটা যে এই গাড়ি নিয়ে যখন তারা বেরোন, 4টে গাড়ি নিয়ে, একটা জায়গায় 4টে গাড়ি, এখন মানে যা থাকা দরকার ঢাকায় গাড়ি তার 4 গুণ গাড়ি হয়ে যাচ্ছে, এবং গাড়ি প্রতিদিন আসছে, প্রতিদিন বাড়ছে, এবং এটা কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে কি করা হবে সেটা এখন অসম্ভব। এখান থেকে ধরেন আমার নিজের আমি তো সরকারি গাড়ি ব্যবহার করেছি, আজকে না 1947 থেকে গাড়ি নিজেই চালাতাম। এখান থেকে গুলশান যেতে আমার নর্মালি অ্যাবাউট 12 থেকে 15 মিনিট লাগতো, এখন সেখানে 1 ঘন্টায় পারি না। তা আপনি এখান থেকে নারায়ণগঞ্জ যেতে আগে আমি খুব আরাম করে 25 মিনিট থেকে 30 মিনিটে চলে যেতাম, খুব আরাম করে আস্তে ধীরে গান মানে চারিপাশে দেখতে এই করতে যেতাম। এখন সেখানে 1.5 ঘন্টা 2 ঘন্টায় যাওয়া যায় না। চট্টগ্রামে আগে যেতাম গাড়ি করে, এখন যাওয়া আউট অফ কোর্স, ছেড়ে দিয়েছি, চিন্তাই করি না। সারা বাংলাদেশ ঘোরা যেত গাড়ি করে, কোনো এখন ঠিক আছে, আমার গাড়ি যদি থাকে আরেকজনের গাড়ি থাকার অধিকার আছে, কিন্তু গাড়িটা তাহলে আপনাকে গোছাতে হচ্ছে, গাড়ির রাস্তাপথ গোছাতে হচ্ছে, তারপরে আপনাকে ট্রাফিক কতগুলো জিনিস, নিয়মকানুন কতগুলো মানতে হচ্ছে। আপনি আগে ধরেন আপনি বিদেশে যদি যান, ইউরোপে যান, এক টাইপের গাড়ি, অর্থাৎ পেট্রোল ড্রিভেন কার গাড়ি আছে, গাড়ি বাস ট্রাক যাই বলেন, পেট্রোল ড্রিভেন, একই ওই ইট ক্যান ড্রাইভ অ্যাট 40 মাইলস অ্যান আওয়ার, 50 মাইলস অ্যান আওয়ার। ঢাকাতে শহরে চলেন, আপনাকে আমি নিয়ে যাই, যে কোনো মোড়ে যাই, 10 রকমের ট্রাফিক। একটা খোঁড়া লোক, অথর্ব লোক টেনে গাড়ি হেঁটে রাস্তা ক্রস করছে, একটা লোক আপনার এমনি খালি পায়ে সে হেঁটে রাস্তা ক্রস করছে, একটা লোক ওই অন্যভাবে একটা মাল মাথায় নিয়ে রাস্তা, 3 রকম
গেল, তারপরে সাইকেল যাচ্ছে, রিক্সা যাচ্ছে, স্কুটার যাচ্ছে, স্কুটারের 2-3 রকম আছে, একটা প্রাইভেট কার যাচ্ছে, একটা একতলা বাস যাচ্ছে, ছোট একতলা বড় বাস যাচ্ছে, দোতলা বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে। এই আমি নিজে গুনেছি 10 রকম থেকে 12 রকম ট্রাফিক, এবং 12 রকমের স্পিডের যে সম্ভব। এটা তো অ্যাবসার্ড ব্যাপার, কোথাও এটা সম্ভবই না, এই কোনো শহর চালানো সম্ভব না। এখানে যাদের দায়িত্ব, এটা মূলত আমাদের দেশে দায়িত্ব থাকে এই ট্রাফিক কন্ট্রোল করার ব্যাপারে এবং দেখিয়ে ঠেকে দেওয়ার পুলিশের, আমার মনে হয় তারাও খুব বেশি একটা গা দেন না, এবং যা হচ্ছে তাদের বোধহয় করবারও কিছু নেই। তারা ওই যা এর ভিতরে আমাদেরকে সীমিত জ্ঞান। বলছেন যে আকিরদের ভূমিকা, তার মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে আমরা যদি এখান থেকে বেরোতে চাই, আমাদেরকে আর্কিটেক্টদের প্রথমত আপনাকে এখন দল বেঁধে এটা সবাইকে কনসাস করে প্রয়োজন পড়লে পরে কন্টিনিউয়াসলি মিটিং করতে হবে, কন্টিনিউয়াসলি মানুষকে জানাতে হবে, খবরের কাগজে লিখতে হবে, এটা একদিক। আর একটা দিক হলো যে এই শিক্ষিত লোককে যারা আছেন তাদেরকে সবাইকে বোঝাতে হবে, বুঝিয়ে এটা আমাদের যেটা সাধারণ যে নিয়ম আছে সেই নিয়মে বোঝানো ছাড়া অসম্ভব। সেটা হচ্ছে ড্রয়িং করে এবং পারলে পরে 3 ডাইমেনশনাল ড্রয়িং এবং মডেল করে তাদেরকে মানুষজনকে বুঝিয়ে দেওয়া, এবং এক্স্যাক্ট মডেল টডেল করে যে দেখানো এই প্রবলেম হচ্ছে, এবং প্রবলেম সলভ করা কী করে করা যায় এটা তাদেরকে বোঝাতে হবে। এবং এইগুলো প্রথমে যারা শিক্ষিত লোক তাদেরকে কিছু নিয়ে করতে হবে, খবরের কাগজে ইন্টেন্সিভ প্রপাগান্ডা করতে হবে। তারপরে আর্কিটেকচারের স্কুলে এবং ইঞ্জিনিয়ারিং বিউয়েটে এটা ইঞ্জিনিয়ারদের, আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারদের তাদেরকে খুব ভালো করে প্রথমে বোঝাতে হবে যে না এটা কোর্সের ভিতরে, পড়ালেখার ভিতরে আনতে হবে, এবং তাদেরকে এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো করা ছাড়া এখানে বাঁচাই অসম্ভব হয়ে দাঁড়াবে। এখন এমন একটা হয়ে যাচ্ছে, এটা পার্টলি সত্য, বাকিটা সত্য না, আমি মনে করি না যে এটা সত্য। কিন্তু আপনি যদি বলেন কাউকে যে তোমার ছেলেকে ঢাকা এখানে পড়াচ্ছ না, তো ছেলে তিনি পাঠিয়ে দিয়েছেন আমেরিকায়, তো তখনই তিনি বলেন যে এখানে পড়ানো অসম্ভব, কারণ যাওয়া যায় না, না এখান থেকে আমাকে পড়াতে হলে সেই 7 মাইল 8 মাইল গাড়ি করে যেতে হয়, গাড়ি করে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। রাস্তা, হ্যাঁ, আমি সহজ হলো আমেরিকা এগুলো সে পড়ছে। এখন এটা একদিক দিয়ে লজ্জার ব্যাপার, কিন্তু একদিক দিয়ে এর আবার কিছুটা সত্য আছে যে আমার নিজের জনকে আমি আর পারছি না এখানে শিক্ষিত করতে, আমাকে বিদেশে পাঠাতে হচ্ছে। পারছে না তো। এখন ঘটনা আপনি বোধহয় জানেন, আমার স্ট্যাটিস্টিক্সটা কারেক্ট কিনা, এখন এই বছরে নাকি 30,000-এর উপরে ছাত্রছাত্রী আমেরিকায় আছে, বাঙালি। মানে লজ্জার ব্যাপার, লজ্জার থেকে এর থেকে আর বেশি গরিব দেশ, আমার 30,000 ছাত্রছাত্রী পাঠাতে হয়, এটা এর থেকে লজ্জা। ভারতবর্ষে নাকি আছে 1 লাখ আমার দেশের লোক, ছেলে মেয়ে, এবং বাপ মা তারা খুব গর্ব করেই বলেন যে আমার ছেলে আমেরিকায় পড়ছে, ইত্যাদি ইত্যাদি। তো এটা ওদের বোঝারও ক্ষমতা নেই, অথবা তারা বুঝতে চান না যেটা এর থেকে লজ্জা, বড় লজ্জার হয় না। আমার এখানে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। ভালো আর্কিটেকচারে যদি ভালো কোনো কিছু পড়ালেখা করে সে বিদেশ চলে যাচ্ছে, ইঞ্জিনিয়ার সে হলে সেও বিদেশ, সৌদি আরবিয়ান, টেরাবিয়া, নর্থ আফ্রিকা, আমেরিকা, ইউরোপ চলে যাচ্ছে। তারপরে আপনার ডাক্তার, তো এখানে ভালো ডাক্তার কেউ থাকতেই রাজি না, সব বিদেশে গিয়ে অনেক বলে আমি অনেক বেশি 10 গুণ বেশি রোজগার করি। এবং এটা আপনি একটু চিন্তা করে দেখেন যে এটা ডাইরেক্টলি আমাদের 3 ডাইমেনশনাল অস্তিত্বের সঙ্গে জড়িত। আমি সুন্দর দেশ গড়ার কথা যেটা বলছি, আমি এটা 3 ডাইমেনশনাল এতে চিন্তায় বলছি, এমনি ভাবের ব্যাপার না, এটা কবিতার ব্যাপার না, এটা একটা আর্কিটেক্টের ব্যাপার, 3 ডাইমেনশনাল ডিজাইনের ব্যাপার, যেখান দিয়ে আমি একটা সুন্দর জিনিস করে আমি এমন একটা সুন্দর জিনিস করতে পারতাম যেখানে আমার ছেলে কোনো কালেই চাইতো না সে দেশ ছেড়ে দিয়ে চলে যেতে, সে এখানেই থাকতো, এবং তার ছেলে মেয়েকেও এখানেই পড়ালেখা শেখাতো। জন্মগতভাবে দেশপ্রেমিক না, না না না, দেশপ্রেমিকের এটা সব মানুষের তো নিজের স্বার্থ কিছুটা দেখে, তো নিজের স্বার্থ থেকে দেশপ্রেমিক, এখানে দেশপ্রেমিকের বাংলাদেশে অভাব নেই, কিন্তু বড়লোক যারা পারেন তারা সব কিছু মিলিয়ে
নিজের স্বার্থটাও তো দেখেন, নিজের স্বার্থটা দেখতে গেলে তারা মনে করে যে না আমার ছেলে পেলে এক নম্বর বিদেশে গিয়ে তারা পড়ালেখা করে আসছে, তার ডিগ্রি তারা করছে, আর 2 নম্বর তারা অনেক ভালো, আমার থেকে অনেক ভালো এখানে আছে তারা। এটা আমি আমি আমেরিকায় পড়ালেখা করেছি, সেজন্য অবভিয়াসলি সেই দেশের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আমি যেদিন আপনাকে একটা গল্প বলি, যেদিন অরিগন ইউনিভার্সিটি যেদিন ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পর ওখানে ফরেনার্সদের প্রায় কম না, ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা ছিল 5,500, তার ভিতরে প্রায় 500 বিদেশি, ইউরোপ, সাউথ আমেরিকা, আফ্রিকা ইত্যাদি থেকে। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে 5 জন 6 জন আমরা ছিলাম, তো বাংলাদেশ থেকে আমি একাই। ওখানে ওরা দুপুর বিকেলবেলা চায়ের নেমন্তন্ন করে প্রায় 500 লোককে ডাকা হলো, ডেকে চাটা নানা রকম কথাবার্তা স্পিচ হলো। এই সময় আমার পাশে এসে একজন বসলেন, এসে বললেন যে মিস্টার ইসলাম, তোমাকে একটা অফার দিতে এসছি, তোমাকে রাজি হতে হবে। তো আমি বললাম কী অফার? বলছে তোমাকে এখানে থাকতে হবে, তুমি আমেরিকায় থেকে যাও, বউ আর তোমার ছেলে মেয়ে আমি নিয়ে আসার জন্য আমরা টাকা পয়সা যা লাগে দেবো, তোমার কাজও একটা অফিসে তোমার কাজে। আমি তো আই ওয়াজ টেকেন বাই সারপ্রাইজ। আমি অবশ্য হাত জোর করে বলেছিলাম যে আমি আই এম গোয়িং ব্যাক টু মাই কান্ট্রি উইদিন এ মান্থ, আমি এখানে থাকবো না। এখন এটা বা নানা জনের কাছে এটা এই সব কিছু তো অ্যাবস্ট্রাক্ট সেন্সে কথা বলছেন না, দেশকে ভালোবাসা, দেশপ্রেম ইত্যাদি ইত্যাদি, কিছুটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, এটা মনের ব্যাপার, এবং এটার সঙ্গে আপনার অস্তিত্ব জড়িত। আপনি যদি যে কোনো কারণে মনে করেন যে না আমি ভালো অনেক বেটার বাঁচতে পারবো এর জন্যে, তাহলে আপনার কাছে অন্য অল্টারনেটিভ অনেকগুলো চলে আসে। তো এখানে আমি একটা ছেলে একটা মেয়ে তারা যদি পড়ালেখা করার জন্যে, হায়ার এডুকেশন করার জন্যে ইউরোপে আমেরিকা যায়, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি নিজেও করেছি। আপত্তি খালি নেই না, আমার মনে হয় যে তা যাওয়া উচিত। তো সেটা সিলেক্টিভ এতে যাওয়া উচিত। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, আমার দেশকে কেন আপনি, আমার দেশের শিক্ষা ব্যবস্থা ইত্যাদি আপনি কেন এটা সুন্দর করবেন না, ভালো করবেন না, যাতে আমার ছেলেকে পাঠানোর কোশ্চেনে ওঠে না। আমার এখানে আমি মানে অনেকগুলো লজ্জার অনেক অবক্ষয়, যেমন আমি শুধু আর্কিটেকচারের কথা যদি বলি, সে যেমন আমাদের আর্কিটেকচার স্কুলে যেটুকু সিস্টেমই থাকুক না কেন, আজকে যেটুকু যে অবস্থায় যা ছিল, আস্তে আস্তে সেই ফ্যাকাল্টির অবস্থা কোথায় গিয়েছে। 1 নম্বর আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের অবস্থা কি হয়েছে, আমাদের বাইরে অনেক এতগুলো আর্কিটেকচার স্কুল হচ্ছে, এগুলোর অবস্থা স্যার কি হচ্ছে? মানে আমাদের পরিমাণ বাড়ছে, কিন্তু আমাদের পরিমাণ বাড়ছে, কিন্তু আমাদের মানে গুণগত মান তো আমাদের কমে যাচ্ছে। গুণগত মানের ব্যাপারে এখন আপনাদেরকেই নিতে হবে, দায়িত্ব নিতে হবে। যেমন ধরে নিন যারা শিক্ষা একটা শিক্ষা দেওয়া একটা বিরাট দায়িত্বওয়ালা ব্যাপার, এবং এটা সবাই শিক্ষক ভালো শিক্ষক হতে পারেন না। তো যারা পড়ালেখা করাতে চায় পারে সেরকম লোককে আরও শিক্ষিত করে, আরও অপরচুনিটি দিয়ে তাকে এরকম, আগে যেমন আমাদের কতগুলো ব্যাপার ছিল, আজকাল সেগুলো খুব ভালো রকমের চালানো হয় না। কিছু স্কলারশিপ দিয়ে একটা ভালো স্কুলে আমি হয়তো শুনলাম যে আর্কিটেকচার পড়ানো হচ্ছে, একটা ভালো স্কুল, এটা জার্মানিতে, তো এরকম একটা ছেলেকে আপনাকে একটা কি দুটো কি তিনটে চারটে ছেলেকে নিয়ে আপনি জার্মানের স্কুলটার সঙ্গে ঠিক করলেন, তাদেরকে জার্মান এখানে শিখিয়ে নিয়ে তারপরে পাঠালেন। অথবা আমেরিকা বিরাট দেশ, খুব ভালো ভালো স্কুল আছে, 8-10টা স্কুল তো টপ স্কুল বলাই হয়। তো ওখানে একটা আর্কিটেকচারের একটা খুব ভালো 2-3টে আমি শুনে একটা কথা বলি, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, কারণ অরিগন ইউনিভার্সিটি আমি যখন যাই তখন 2টো টিচার পেয়েছিলাম, একজন ডিজাইনের, একজন ইতিহাসের। ও আনবিলিভেবল, আমি তাদের জীবনে কখনো তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমাকে যে জিনিস তারা শিখিয়েছিলেন 2.5 বছরের ভিতরে, যেভাবে যত্ন নিয়ে আদর করে, আমি ওরকম শিক্ষা আমি খুব কম দেখেছি। হিস্ট্রির যিনি পল রুডলফ, উনি পল রুডলফ আমার নাম ছিল বোধহয় আমার, উনি নিজে খালি ইতিহাস লিখেছেন তাই না, একটা গভীর জ্ঞান ছিল। এবং মজার ব্যাপার হলো, আপনি বোধহয় জানেন যে আমেরিকায় যখন ইতিহাস পড়ানো হয়, আমাদের দেশের ইতিহাস সম্বন্ধে কিচ্ছু শেখানো হয় না, একদম জিরো।
উনি আমাকে বললেন যে তুমি এই বই নাও, লাইব্রেরিতে নিয়ে তুমি নিজে পড়ো। এবং লাইব্রেরিটা ইউনিভার্সিটি আমাদের ক্লাস হতো তার নিচেই, আমি ওখানে গিয়ে পড়েছি। এবং তখন ছবি দেখেছি যে সাউথ আমেরিকা, চায়না ইত্যাদি ছবি, ওখানে কখনো এখনো পড়ানো হতো না। এবং ডিজাইনের তিনি নিজে হাতে এসে আমার সঙ্গে অতি যত্ন করে তিনি আমাকে 2.5 বছর করেছেন। এইরকম যত্নবান শিক্ষক যারা হতে চান তাদের আপনাকে একটা সিস্টেম দাঁড় করিয়ে দিতেই হবে। যে আমি 2-1জন টিচার আছেন যে আপনাদের জানি যারা জান দিয়ে আপনাদেরকে শেখাতে চান, ভালো জিনিস বোঝাতে চান ইত্যাদি করেন, এবং তারা সময় দিতে রাজি আছেন। কিন্তু তাদের যে রোজগারটা হয় সেই রোজগারের ব্যাপারে তারা এত কম, তারা অন্যদের দেখেন যে অন্য কাজ করে তারা রোজগার করছেন তার 10 গুণ, তো ন্যাচারালি তাদের একটা মনে আসে যে এটা আমি এই কাজ করার থেকে আমার বরঞ্চ অন্যদিকে ওই ছেলেরা যে কাজ করছে রোজগার করছে সেদিকেই যাওয়া অনেক বেটার। এটা তো কিছুটা সিলেক্টিভ করতেই হবে, আপনাকে বেছে নিতেই হবে যে না এই ছেলেদের দ্বারা ভালো কন্ট্রোল স্যার নিজের উপর থাকতে হবে স্যার। যে আমি যদি কিছু সার্ভ করতে চাই স্যার, আজকে যদি আমি সোশ্যালি কিছু দিতে চাই, তা আমাকে যদি আমি ইকোনমিক্সের দিকে সবসময় যদি তাকাই, কম্পারিজন স্যার আমাকে তো অনেক কম্প্রোমাইজ করতে হবে আমাকে। আমি আমার নিজের বাবা শিক্ষক ছিলেন স্যার, ওনাকে দেখে যে আমরা তো অনেক কষ্ট করে মানুষ দিচ্ছি। আমার শিক্ষক ছিলেন, কখনো উনিকে দেখে উনি কখনো টিউশনি বন্ধ করাতেন না। আমি নিজের ছাড়টা আমরা কিন্তু আজকে আমি শোনেন, কিন্তু মজার ব্যাপার আছে, আমি পড়াতে চেয়েছি। আমি যখন ফিরে আসি, তারপরে যখন স্কুল হয়, প্রথমে আপনি জানেন কিনা জানি আপনাদের একাডেমিক কাউন্সিলে ছিলাম। তারপরে আমার সঙ্গে ঝগড়াঝাটি হয় অন্য ব্যাপার নিয়ে, সেই সময় মুভমেন্ট চলছিল দেশে, স্বাধীনতা মুভমেন্ট ইত্যাদি ইত্যাদি। ছেলেরা এসে আমার কাছে নালিশ করে যে স্যার টিচাররা তারা ডাইরেক্টলি করছেন এবং উল্টো দিকে কাজ করছেন। তো আমি এইটা নিয়ে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আমি যখন তুলি, তখন ভাইস চ্যান্সেলর তিনি বললেন যে ইসলাম সাহেব আপনি কোনো কথা তুলবেন না, এইসব কথা। আমি তখন বলি যে এই কথাগুলোর উপরে পড়ালেখা সব কিছু হচ্ছে, আমি কথা তুলবই, আর যদি আপনি মনে করেন যে না এটা আমি হচ্ছে তো আমি রিজাইন দিচ্ছি, তখন আমি রিজাইন দিয়ে বেরিয়ে পড়ি। আমাকে এরপরে কখনো আর জড়ানো, মাঝে মাঝে গেছি ভিজিটিং, তো ওতে হয় না। পড়ালেখা করতে গেলে তো খুব একটা দরদের ব্যাপার, আপনাকে দরদ দিয়ে মানুষ এবং কিছু সিম্পেথি পেতে হয় ছাত্রদের পক্ষ থেকেও। ছাত্রদেরকে যে শেখানো হয় সেটা শেখানো তো ড্রাফটিং ইজ নট আর্কিটেকচার, ড্রাফটিং তো ড্রাফটসম্যানরা শেখে। তো ড্রাফটসম্যান করতে গিয়ে ওটা ড্রাফটিং করে নিয়ে এটা যে সুন্দর জিনিস দাঁড় করাচ্ছে কেন হচ্ছে, এইগুলো বোঝানোই খুব বিরাট ব্যাপার। এটা হলে মূলত এটা ভিজুয়াল ব্যাপার, আপনাকে ছবি এঁকে দেখাতে হয়, ড্রয়িং দেখাতে হয়, ফটোগ্রাফ দেখাতে হয়, তারপর অন্যান্য এক্সাম্পল দেখাতে হয়, এবং দেখিয়ে নিয়ে দরকার পড়ে আপনাকে হেঁটে গিয়ে বাড়িটা দেখাতে, একটা বাড়ি দেখাতে হয় যে এই বাড়িটা এই জিনিস সুন্দর, কেন সুন্দর সেটা তাকে বোঝাতে হয় ছাত্রদের নিয়ে। আমার মনে আছে যে হ্যাঁ আমি ঠান্ডা আমার মনে আছে যে আবেদিন সাহেব গপ্প করছিলেন, জয়নালউদ্দিন, যে পেন্টিং দেখে তার টিচার করে বলে একটা জিনিস বলতে বলতে এত সুন্দর এত ভালো লেগেছে যে কাঁদতে আরম্ভ করে দিলেন। এখন আমি তো কই শুনিনি আমাদের ছেলেপিলেরা এরকম যে রবি ঠাকুরের গান গাইতে গাইতে অথবা রবি ঠাকুরের গান কবিতা পড়তে গিয়ে কেঁদে ফেলেছে, এরকম খুব রেয়ার। আরও একটা এক্সাম্পল দিই। আমি তখন কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ি, বাংলা পড়াচ্ছেন। তো বঙ্কিমের একটা পড়াতে গিয়ে যিনি টিচার নিজে পড়ে সেদিন বললেন যে আমি আজকে পড়ে শোনাবো তোমাদের। পড়ে শোনাতে উনি পড়তে উনি নিজে কাঁদতে আরম্ভ করলেন। আপনি বিশ্বাস করবেন না, আমার ওই ক্লাসে 30 জন ছাত্র আমরাও কাঁদতে আরম্ভ করলাম। এখন এই যে ইনভলভমেন্ট ব্যাপারটা, এটা দরদ দিয়ে বা জান দিয়ে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এক্সপ্রেস করা। আমি একটা অন্য প্রশ্ন করতাম স্যার আপনাকে, যে যেহেতু ওনার প্রসঙ্গটা আসলো, জয়নাল প্রসঙ্গটা আসলো, যে আমরা আর্ট কলেজ বলতে যে ওনার কথাই বুঝি আমরা, যে ওনার শুরু আমাদের দেশের শিল্পকলা শিক্ষা শুরু হচ্ছে। স্যার আপনার শুরুটা তো এরকম ছিল স্যার, আপনার শুরুটা তো একই রকম, আমাদের আর্কিটেকচার ক্ষেত্রে একই জিনিস ছিল, কিন্তু উনি যেভাবে এগিয়ে যেতে পারলেন আপনাকে আটকে দিল কার, মানে কেন আমরা এগোতে পারলাম না?
আমাকে তো আমাকে ওই কখনো ওই মজার ব্যাপার আছে, এটা আর্কিটেকচার সম্বন্ধে জ্ঞানের প্রবলেম আছে। আবেদিন সাহেব যখন এসেছিলেন উনি একাই ছিলেন, যখন স্কুল করেন তখন একা, তার সঙ্গে ওরা বাকি সবাই জুনিয়র ছিল। এবং আবেদিন সাহেব তখনই ওই যে আপনার ফেমিনের সময় কতগুলো স্কেচ করে তিনি নাম করেছিলেন, একটা পরিচিতি হয়ে গেছিল। আমাদের ব্যাপারে পেন্টিংয়ের ব্যাপারে একটা ছিল কলকাতায় পরিচিতি পাওয়া এক জিনিস, আর ঢাকায় আর্কিটেকচার একটা বাড়ি করে এটা পরিচিতি পাওয়া অলমোস্ট। আমার ছবি কিন্তু সেই সময় ছবি বেরিয়েছে বিলেতে, আর্কিটেকচার রিভিউ। সোজা কথা না, তখনকার দিনে আর্কিটেকচার রিভিউ একটা ছোটো বেরোনো তো কঠিন ব্যাপার। তো ওটা দেশের কাছে তো কোনো দুপাশে দাম নেই, তাই না? আবেদিন সাহেবের তখন একটা সমাজে অলরেডি একটা পরিচিতি এসে গেছে আমাদের এতে, আর আবেদিন সাহেবের সঙ্গে কম্পিট করার আমাদের কোনো কোশ্চেনই ওঠে না আমাদের। আমি একটা আজকে না, আপনি পেন্টিং সম্বন্ধে এখনও ঢাকায় যদি আর্ট কলেজে গিয়ে যদি যান, তাদের টিচার যারা আছেন, তখন পেন্টিং এক্সিবিশনে ওখানে লোক যায়, হাজার হাজার লোক মাঝে মাঝে ওগুলো যায়। কিন্তু একটা আপনি যে এই আর্কিটেকচারের কথা বলছেন, আর্কিটেকচার ছবি টবি নিয়ে আপনি উনি যেমন উনি যতটা এগিয়ে যেতে পারলেন, আপনাকে কারো আটকে দিল স্যার, মানে আপনার কাছ থেকে অনেক বেশি। এটা অযথা কারো নামে ঘাড়ে চাপিয়ে লাভ নেই। আমার সঙ্গে ওই যখন আরম্ভ, আমি প্রথমে একা ছিলাম, চেষ্টা করেছিলাম একটা কলেজ হওয়ার জন্য। কলেজটা যখন হলো সেটা বিএডে চলে গেল। এটা নিয়ে আমার সঙ্গে বহুত, এটা আমি চেয়েছিলাম যে অন্য আর্ট ফর্মের সঙ্গে হোক, অর্থাৎ পেন্টিং, স্কাল্পচার, গান বাজনা এর সঙ্গে হোক। এবং আপনাকে বোধহয় বলেছি অলরেডি, কিংবা আগে বলেছি, যে এসব একই জায়গায় পাশাপাশি হওয়ার কথা ছিল। এবং আমি আপনি ড্রয়িংও বোধহয় আছে, যেখানে ওইগুলো লোকেশন দেখিয়ে দিয়ে, এই ইউনিভার্সিটি তখন ঢাকায় এইটা পরিবার পুরো এইটা ছিল, তো এখানে যেখান থেকে এখন যেখানে লাইব্রেরি হয়েছে, সরি এই কী বলে মিউজিয়াম হয়েছে, এ সমস্ত কিন্তু ছিল ওই কলেজের, মানে গানের বাজনার, নাচের, তারপরে আর্কিটেকচারের সব কিছু। এগুলো করে তারা করলেন কি, ওই প্রথমে বললাম তো যে এরা পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি যখন এসেছিল তখন কিন্তু আমার সঙ্গে তারা করেছিল। এটা সম্পূর্ণ নাকচ করে দিল যখন এর থেকে আসলো, ওরা আসলো ওখান থেকে, ওটা যে টিচার গ্রুপ আসলো কোনখান থেকে, হ্যাঁ কোথা থেকে, না পেনসিলভেনিয়া থেকে এসে তাদেরকে তো করতে দিল না। তারপর যারা করলো, বুয়েটে যারা করলো, ওরা এসেছিল টেক্সাস A&M। হ্যাঁ, তো টেক্সাস A&M থেকে যারা এসে এরা করলো ইউএসআইএসের সাপোর্টে, অর্থাৎ আমেরিকান গভর্নমেন্টের সাপোর্টে। তো এটা ওরা, আমাদের সরকার এবং আমাদের যারা ছিলেন তারা রাজি হলেন, কারণ ভিসি সাহেব তখন বললো যে এটা বুয়েটের ইঞ্জিনিয়ারিং করে। আমি ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে করাতে আমার ভয়ানক আপত্তি ছিল। আমি বলেছিলাম যে দেখেন, এটা আর্ট ফর্মের বেটা এবং আর্টই থাক, এটা ইঞ্জিনিয়ারিং গেলে অন্যরকম হবে, এবং বেশিরভাগ হয়েছে তাই ওরাই কন্ট্রোল করেন। তো এটা নিয়ে ওই প্রথম থেকে আমার সঙ্গে যখন মনোমালিন্য হয়, তারপরে আমি আর ওটার সঙ্গে জড়িত ছিলাম না, আমাকে জড়িত রাখাও হয়নি। ওরা মনে করতেন যে আমি এগুলোর বিরুদ্ধে। কালচারাল ব্যাপারে কোনো কিছু ভালো করতে যাওয়াটা, এটা এই বাংলাদেশের কেসে আপনি বিশেষ করে একটা বাধা সর্বক্ষেত্রে আছে, সেটা হলো যে ইন্ডিভিজুয়াল বাধা। অর্থাৎ আপনি যদি পেন্টিংয়ে একটা ভালো বিরাট কিছু নিজে হয়ে যান, ক্রিয়েটিভ ব্যাপার, আপনাকে কিন্তু সবাই গলা চেপে ধরবে। গানে যদি আপনি ভালো করেন, তা আপনার 10 জন এসে আপনাকে ডিস্ট্রয় করার চেষ্টা করবে। এখানে এটাও হয়েছে তাই। সম্পর্কটা তো দুদিক থেকে, একটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা সবার কাছে কিন্তু, আপনি একটু আগে যেটা বললেন যে মিডিয়ার সাপোর্ট আমরা কখনো পাইনি, কখনো পাইনি। আরেকদিক হচ্ছে আমাদের মিডিয়ার একটা ব্যাপার আছে। আপনাকে তো প্রথমেই বললাম যে অ্যাকচুয়ালি এখানে 13.5 কোটি লোকের ভিতরে অল্প 2-1 জন হয়তো কিছুটা বোঝেন। তো চিন্তা করতে, মানে আপনি চিন্তা করতে পারেন, ঢাকা শহরে 1 কোটির উপরে লোক, 1.5 কোটি লোক, কেউ কিছুই জানেনই না আর্কিটেকচার কাকে বলে। তো আপনি সেখানে ফাইট করবেন কি করে? তখন ফাইটটা হয়ে আরও একটা মজার ব্যাপার আছে, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ফাইটটা হয়ে যায় আর্কিটেক্টের ভিতরে।
হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ছবি এবং শব্দ পরিষ্কার শুনতে পেরেছিলেন। আর তিতাস, আমি কি কন্টিনিউ করে যাবো কিছুটা বলে শেষ করবো? হ্যাঁ নির্জয় ভাই, আমরা তো স্যারের কথাগুলি শুনলাম। অ্যাকচুয়ালি এখান থেকে 3টা জিনিস আমরা পেয়ে যাচ্ছি, যে উনি শহরকে নিয়ে কথা বলেছেন এবং শহরকে গোছানোর কথা বলেছেন, যে শহর আমার এখনো গোছানো নয়, এটা নিয়ে তার একটা ওনার সবসময় একটা ইয়ে ছিল। উনি শিক্ষা নিয়ে বলেছেন এবং লজ্জার কথা বলেছেন, শিক্ষকতা করার যে দায়িত্ববোধ সেটার কথা বলেছেন, দরদের কথা বলেছেন। এগুলি সবকিছুরই আমরা অভাব দেখতে পাই এবং দিন দিন যেন এটা বেড়েই চলেছে। মানে এই যে ওনার একটা, উনি বললেনই যে আমার সাথে হয়নি সুতরাং আমি আর ওখানে যাইনি। উনি সবসময় বলেছেন যে দেশপ্রেমের কথা, সব দেশটাকে গোছানোর কথাই যা আলোচনা হলো সবকিছুই উনি কিন্তু দেশপ্রেমের কথাই বলেছেন। একটা জিনিস আপনাকে আমি, আপনার সাথে নিশ্চয়ই অনেকগুলো আলোচনা হয়েছে, একটা ব্যাপার আপনার সাথে আলোচনা হয়েছে কিনা এটা জানার জন্য, ওনার কাজ নিয়ে স্বাধীনতার পর উনি 2টো কাজ করেন বাংলাদেশে। একটা হলো জয়পুরহাটে সেই লাইমস্টোন রেসিডেন্স, আর একটা হচ্ছে আমাদের ন্যাশনাল আর্কাইভ এবং লাইব্রেরি। আমার ওনাকে অনেক সময় বলতে শুনেছি যে ওনাকে এই 2টা কাজের মধ্যে একটা কাজ ন্যাশনাল লাইব্রেরিটা হয়েছে আর ওখানেও হয়েছে, কিন্তু আর্কাইভটা হয়নি। আর্কাইভটা যখন ওনাকে বলা হলো যে উনি অনেক কষ্ট করে আর্কাইভ এবং লাইব্রেরি পাশাপাশি যেহেতু 2টা কাছাকাছি ডিজাইন করার চেষ্টা করেছেন, তখন ওনাকে বলা হলো যে আপনি তো একই বিল্ডিং করেছেন সুতরাং একটার ফিস পাবেন, এবং ওনাকে সেই ফিসটা দেওয়া হয়নি। আজ পর্যন্ত উনি সরকারের কাছে সেই ফিসটা পান। আমার মনে আছে এরকম রোল ড্রয়িং নিয়ে উনি দেখিয়েছিলেন সেই সময়। তো এটার একটা ইয়ে থাকে যে একটা সুন্দর বিল্ডিং পাশাপাশি 2টা থাকতো। এটার এই কাজ নিয়েও খুব একটা তো কাজ পানিনি। তারপরেও আমরা যখন কাজ করেছিলাম তো কয়েকটা জায়গায় বাস্তুকলাবিদকে নিয়ে দিয়েছিলাম, কিন্তু কি কারণে যেন ওনার এই কঠিন রূপের কারণে, কি কারণে হয় এই 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 বোধ কি নিয়ে কোনো কিছু আপনি কি শুনেছেন ওনার কাছ থেকে? আসলে একটু বলি, আমার আজকের যে ক্লিপটা দেখালাম এটা একদিনের কথা বলছেন। মানে ব্যাপারটা হতো কি যে আমি, কথা তো হয়েছে অবশ্যই, এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি অনেকগুলো কথা বলেছেন যেগুলো আসলে আমি প্রকাশ করিনি, আমি করতে চাইও না। আসলে সত্যি কথা, একটা পর্যায়ে এসে আমার মনে হচ্ছে দরকার নেই এগুলো প্রকাশ করা আসলে। কারণ হয় কি, যখন মানুষটার সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায় তখন কিন্তু আমি যেমন আমি এই দিনের কথা বলি বিশেষ করে, এই দিনও কিন্তু উনি আমাকে ক্যামেরায় অ্যালাউ করতে চাননি। তো আমি যখন প্রথম গিয়ে উনি যে কথাটা অ্যাবস্ট্রাক্ট বললেন, আমার কথাটা শুরু হয়েছিল এইভাবে। আমি একটু ওই দিন ইমোশনাল হয়ে গেছিলাম। উনি যখন আমাকে বললেন যে আজকে সময় দিতে পারবো না, তারপরে কিন্তু ওই দিন কিন্তু আমাকে অনেক লম্বা একটা সময় দিলেন উনি, বেশ লম্বা সময়, একটানা কিন্তু অনেকক্ষণ কথা বললেন। তো সেই দিন যেটা হয়েছে, আমি প্রথম বলেছিলাম যে আসলে আপনি স্যার, আগের দিন যখন কথা হচ্ছিল দেশপ্রেম নিয়ে, উনি বলেছেন যে আমি বললাম যে স্যার এটা অ্যাবস্ট্রাক্ট কেন বলছেন আপনি? আমার চোখে দেখা মুক্তিযুদ্ধ, ওই সময় আমরা যখন আমাদের বড় ভাই দিকে দেখেছি, তাদের কাছে এটা জীবনের সবচেয়ে বড় বাস্তবিক ব্যাপার ছিল। এটা অ্যাবস্ট্রাক্ট কেন বলছেন? যে খুব পরিষ্কার, আমাদের মোবাশ্বের ভাই এখানে আছে না, আমি ওনার গল্প কিছুটা জানি, যে একটা মানুষ সারা জীবন কোনদিন জীবনে একটা গুলি চালায়নি, কিছু জানে না, একটা দেশকে কতখানি ভালোবাসলে নিজের সমস্ত কিছুকে ত্যাগ করে দেশের জন্য যুদ্ধ করতে চাবে, এটাকে অ্যাবস্ট্রাক্ট হয় কি করে? এটা নিয়ে ওনার সাথে একসময় কথা হয়। উনি একটা বিষয় হতো কি, মানে কখনো কখনো কথা হতে হতে একটা জায়গায় গিয়ে উনি থেমে গিয়ে উনি তারপরে কিছুক্ষণ চুপচাপ থাকতেন, তারপর বলছেন আজকে জানি আর কথা বলবো আজকে এই বিষয়ে একটা, এই কাজ নিয়ে একটা কথা বলতে চাই আমি। যখন আমি কাজ নিয়ে কথা শুরু করলাম ওনার সাথে, এবং বিশেষ করে কাজের সংরক্ষণ নিয়ে, স্যার আমি জয়পুরহাটে আসার পরে জয়পুরহাটে আমি আর কাশেপ গিয়েছিলাম, ওই ছবিতে যে ছায়াটা দেখা যায় ওটা কাশেপের ছবি আর কি। তো আমরা ওখানে গেলাম, গিয়ে আমরা দেখার পরে আমরা যখন আসলাম এসে আমি স্যারের কাছে গেলাম যে স্যার সংরক্ষণ এটা কিভাবে, এটা এখনকার ব্যবহার বা কি হতে পারে না হতে পারে। এইটা করার পরে উনি আসলে মাঝে মধ্যে সংরক্ষণ বা ওনার কাজ নিয়ে কথা বললে খুব ভীষণ বিরক্ত হয়ে যেতেন, রিয়াক্ট করতেন প্রচন্ড ভাবে। এবং সেটা চূড়ান্ত রূপটা কখন দেখলাম, যখন ওনাকে একদিন আমি বললাম যে স্যার আপনার, আমি শুনেছি স্যার, এটা সত্যিকারে জেনে যদি অভয় দেন আমি কথাটা বলতে চাই, আপনার এই জায়গাটা বা এই অফিসটা
একটা সময় আপনি যে চমৎকার যে মানে আপনি যেখানে থাকেন সব জমিটা কি বিক্রি হয়ে যাবে একসময় যদি কাউকে দিয়ে দেন। সো এটা যদি এমন হয়, আপনার এখন যে ওয়ার্ল্ড ব্যাংকের যে বিল্ডিংটা আছে এটা যদি স্যার রেখে দেন আপনি, কি হবে? আমরা স্যার এটা যদি এমন হয় যে বাংলাদেশের একটা ধরেন স্কুল অফ আর্কিটেকচার যদি হয়, আপনার নামই হলো, এবং এখানে ধরেন আলাদা একটা স্কুল যেখানে আপনার আদর্শে যারা বিশ্বাস করে তারা পড়তে আসবে, এবং আপনি সেই রূপরেখাটা তৈরি করে দেবেন। কারা পড়াবে, কারা এই আদর্শে বিশ্বাস করে, অনেক উনি প্রশ্ন করতে শুরু করলেন। একটা পর্যায়ে ভীষণ বিরক্ত হয়ে গেলেন। আমি মনে হয় স্যার এখানে আর্কাইভ থাকবে, নিচে প্রদর্শনী হবে, এবং সেই সুবাদে তখন আবার প্রসঙ্গ আসলে আমি কথাটা আগে বলতে ভুলে গেছিলাম যে প্রথম যখন উনি আমাকে কিছুতেই গ্রহণ করছিলেন না, তখন আমি ওনাকে যোজনের কথা বলি, আমার সেই আর্ট গ্যালারির কথা। উনি ভীষণ খুশি হয়ে গেলেন যে এটাই তো কাজ, আপনি কেন করেন, কোত্থেকে আপনি টাকা পান, কিভাবে করেন। আমি বললাম ওনাকে বুঝিয়ে। তখন উনি বললেন যে দেখেন, আপনি ইমোশনালি বলছেন বিকজ আপনি তো জানেন আপনি তো গ্যালারি চালাতে পারেননি, বাংলাদেশের মানুষ। এই যে বিষয়টা, যেটাই হচ্ছে আমরা যেটাকে অভিমান বলছি বা যা কিছু বলছি, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আসলে আমরা যদি দেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে যারা সত্যি সত্যি মানে আদর্শিক অবস্থানে যারা আছেন, যদি তাদের দিকে তাকাই, উনি যে কথাগুলি বলেছেন, বিশেষ করে আমি মনে করি যে আসলে মানে দরদের কথা বলেছেন, গভীর জ্ঞানের কথা বলেছেন, উনি যেসব কথাগুলো বলেছেন তার মধ্যে একটা জিনিস কিন্তু অনেক মানে আমার কাছে মনে হয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আসলে এই মানুষগুলো একটা পর্যায়ে গিয়ে, তিতাস যে প্রশ্নটা আমাকে করলো যে কাজ নিয়ে কথা, উনি যে বয়সে তখন ছিলেন উনি আর কথা বলতে, এসব নিয়ে কথা বলতে চাইতেন না। তখন ওই স্তর থেকে 8টা স্তরে চলে গেছেন। তখন আমার ঠিক কাজ কর্ম এসবের চাইতে অনেক বড় জিনিস যে দেশটার কি হবে, পুরো দেশের কি হবে, বা দেশের মানে যে কালচারাল স্ট্যাটাস বা মানে আমাদের সামগ্রিক যে আমাদের মানসিক সামাজিক সাংস্কৃতিক যে অবস্থা, সেটা আমরা দেখতেই পাচ্ছি এখন এই অবস্থা। আমরা হয়তো দেশের অনেক দিক থেকে অনেক উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে। উনি আজকে বললেন আমাদের দেশের শিক্ষার মানের কথা, শিক্ষকতার কথা, অনেক কিছু বললেন উনি। সেই জায়গায় যখন মানুষ পৌঁছে যায় তখন তার কাছে কিন্তু কাজের ব্যাপারটা না থাকে। এবং একদিন কথা হচ্ছিল তার সাথে যে কাজটা করতে পারে না তার সেই কাজটা করার দায়িত্বটা নেওয়া উচিত কি উচিত না, এরকম নানাবিধ কথা তার সাথে বিভিন্ন সময় হয়েছে আমার। যে সেগুলো যদি আমি এখনো চেষ্টা করছি যে আমার যে মানে ফুটেজ গুলো আছে সেগুলোকে আমি আর যেটা হয় কি যে আমার নিজের পেশার বিষয়, আমার নিজের মানে থাকে না, ওনার সাথে কথা বলতে গিয়ে এমন ভাবে প্রভাবিত হয়ে গেছে যে অনেক বিষয় অনেক বেশি ইমোশনাল হয়েছে। আজকে দেখতে মনে হচ্ছে যে ওনাকে আমার মনে হচ্ছে যে আমার সামনে বসে উনি কথা বলছেন। আমার একবারও মনে হচ্ছিল না যে উনি চলে গেছেন ফেসবুক থেকে। এবং ওই দিন এবং উনি ওই যে মাঝে মাঝে চা খেতে ভুলে যেতেন, মানে বলছে পানিটা খেয়ে নেন, খুবই খুশি হতেন কিন্তু ভীষণ ভাবে। সো আমার মনে হয় কি যে এই যে মানুষটা, তাকে এই যে আমাদের পিতৃতুল্য শিক্ষক তুল্য একটা মানুষ, যে মানুষটার জন্য আমরা আমাদের যারা অগ্রতার যারা তার সংস্পর্শ পেয়েছেন তারা তাকে নিয়ে কথা বলবেন, বিশ্লেষণ করবেন, কাজ নিয়ে করবেন। আমাদের দায়িত্ব অন্ততপক্ষে তার কিছু কাজকে প্রকৃতভাবে সংরক্ষণ করার জন্য মানে কর্তৃপক্ষদেরকে অনুরোধ করা, মানে তার কাজগুলো নিয়ে যেন সংরক্ষিত হয়, তার যে চিন্তাগুলো সেটা সংরক্ষণ করা। আর সবচেয়ে বড় কথা আমার যেটা মনে হয় যে আসলে উনি যে কথাটা বলেছেন, যে কথাটা আমার কাছে আজকে যে ওনার যে মানে কথোপকথনের যে ওনার যে কথাগুলো ছিল তার মধ্যে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আই এম গোয়িং ব্যাক টু মাই কান্ট্রি। এই যে কথাটা উনি বললেন, এই কথাটার মধ্যে একটা আলাদা টান আছে, এবং ওই জায়গাটাই আসলে আসল সত্য। আসলে ওই দেশটাকে সবার উপরে রাখাটাই সবচেয়ে বড় সত্য আমি মনে করি। যে নিজের দেশকে যে সম্মান করতে জানবে না, কিসের পেশা, কিসের চিন্তা, কিসের বুদ্ধি, কিসের মেধা, আসলে কোনো কাজেই লাগবে না। আমরা কিন্তু স্বাধীনতার আমাদের দেশের 50 বছর বয়স হয়ে গেছে, সেই সময়টাতে এসে আমরা কিন্তু আমাদের আজকে কিন্তু যে করোনা বা ইত্যাদি সবকিছু নিয়ে আমাদের অস্তিত্ব বা অনেক কিছু নিয়ে আমরা চিন্তা করছি। কিন্তু স্যারের কাছ থেকে সবচেয়ে, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমাদের স্থপতিদের, আমাদের মানে স্থপতি হিসেবে বলি, মানুষ হিসেবে বলি, চিন্তা বা সব দিক থেকে আমাদের সবচেয়ে বড় পাওয়া যেটা এই যে চিন্তার সামগ্রিকতা। অর্থাৎ মানে মানে একটা মানে আর্কিটেকচার মানে শুধু একটা বিল্ডিং বা ওই পেশার কাজ, পয়সা, টাকা পয়সা, অস্তিত্ব, প্রজেক্ট, এটা যেটা প্রক্রিয়ার বিষয়, মানে শুধু প্রকল্পের বিষয় নয়। সেই জায়গাটা যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের সত্যিকার অর্থে তাকে শ্রদ্ধা জানানো হবে। আমার আরো হয়তো অনেক কিছু বিষয় ছিল, আমি এলোমেলো হয়ে অনেক কিছু বলতে পারলাম না, কারণ এই কথাগুলো শুনলে আসলে তারপরে বলার অবস্থা থাকে না। আমার মনে হয় যে আমরাও তো একটা বয়সে পৌঁছেছি, আমাদেরও খুব মানে দেখতে ইচ্ছে করে যে আমাদের দেশটা সত্যি সত্যি স্বাধীনতা পরে এত 50 বছর পরে এসে প্রচন্ডভাবে মানবিক হয়েছে, সততা আছে এখানে, যারা সত্যিকার অর্থে চিন্তা করতে পারে, যারা সত্যিকার অর্থে দেশের জন্য দরদ দিয়ে কাজ করতে পারে, তারা কাজের সুযোগ পায়। এবং আমাদের দেশের সাংস্কৃতিক মান, মানসিক মান, অন্য অনেক কিছু উন্নয়ন বলতে আমরা এটাকেই বুঝবো আর কি সবার আগে, যে আমরা একটা সভ্য জাতি হিসেবে আমরা অনেকভাবে আমরা মানে দাঁড়িয়ে থাকতে পারি, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের পেশার যারা মানুষ আছে,
আমরা যারা স্থপতি হিসেবে কাজ করছি, আমরা সত্যিকার অর্থে নিজের পেশা এবং নিজের দেশের সাথে যুক্ত হয়ে আমরা কাজ করছি, যেটা আমাদের সমাজকে সত্যি সত্যি আলোর দিকে নিয়ে যাবে। এটুকুই আমার বক্তব্য। আমি আবারও স্যারের আত্মার প্রতি শান্তি কামনা করছি এবং আমাদের সমস্ত স্থপতিকে অনুরোধ করবো একটাই কথা, যে এই যে স্যারকে নিয়ে যে কথা হয়, আমি মনে করি আমাদের মধ্যে অনেক ধরনের বিভেদ বিদ্বেষ অনেক কিছু থাকতে পারে, মানে এইসবের শিকার হয়েই কিন্তু আমরা এরকম একটা মানুষকে আমরা কাছ থেকে অনেক কিছু নিতে পারিনি। আমি মনে করি আমাদের এই সময়টা আসলে ভীষণভাবে সম্মিলিত হওয়ার, আমাদের একটা মানে যেসব জায়গায় আমরা ঐক্যবদ্ধ হলে যে আমাদের পেশার বা আমাদের যেটা আমাদের সোসাইটি বা দেশে কাজে লাগবে, সেই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত। তাহলে আসলে স্যার আত্মা শান্তি। ধন্যবাদ। আপনি সঠিক বলেছেন। অ্যাকচুয়ালি ওনার ব্যক্তি কেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে যে সম্মিলিত প্রয়াস, এটাতেই সবসময় বড় চিন্তা করার যে ব্যাপারটা, যেটাকে আমরা বলছি যে সামগ্রিক চিন্তাকে নিয়ে আসা, যে প্রকল্প নয় প্রসেস, অবশ্যই সবসময় উনি বলেছেন যে যেটা সবাইকে নিয়ে একসাথে কাজ করে ব্যাপারটাকে বুঝে গুছানোর কাজ, গুছানো কিন্তু ওই সবাই মিলে গুছাতে হয়। তো সেই জিনিসটাই ডিজাইন করা। তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটা প্রশ্ন আপনাকে করে আমরা শেষ করব। আপনি যেহেতু আপনি ওনার সাথে একটা বড় সময় আলাপচারিতায় ছিলেন, অনেক কিছুই ওনার কাছ থেকে পেয়েছেন, আপনার কি মনে হয় যে মুক্তিযুদ্ধের পূর্বের যে মাজার ইসলামের যে কাজ, একটা পরাধীন দেশে উনি স্থাপত্য করেছেন এবং পরবর্তীতে একটা স্বাধীন দেশে উনি যদি সুযোগ পেতেন, তাহলে আপনি এটাকে কিভাবে দেখেন? মানে ধরেন আরো 10 বছর বা আরো উনি 20 বছর কাজ করেছেন 50 এবং 60-এর দশক, 70 আর 80 যদি উনি কাজ করতে পারতেন, তাহলে কি আমরা সেই সময়টাকে আপনি কিভাবে জাস্ট আপনার কোনো বক্তব্য যদি থাকে? এটা দিয়ে অবশ্যই আছে, কিন্তু তার আগে আমি দুটো তথ্য দিতে আমি আমার দেওয়া হয়নি, আমি একটু দিতে চাই। সেটা হচ্ছে এই ছবিটা প্রসঙ্গে বলেছিলেন যে এই ছবিটার কারণে কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি জীবনের প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার সুযোগ পাই। এটা ইবিএস নামে একটা ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেটা সিউলে কোরিয়াতে হয়। এটা 2006 আমরা যোগ দিই ওখানে। এবং এটা যেটা হয়েছিল যে এশিয়ার 5টা ছবিকে তারা মানে মনোনীত করেছিল, এটাকেই তারা পুরস্কার মনে করে, কারণ ওই ফেস্টিভ্যালের 5টা দিন 5টা দেশকে ডেডিকেট করা হয়। তো এই স্যারের ছবিটা নিয়ে আমরা তিনি ছবিটার কারণে বাংলাদেশকে একটা দিন ডেডিকেট করা হয়। এবং আমার এটাই মানে ওরা কিন্তু অনেক কিছু জানতো না আমাদের দেশ সম্পর্কে, আমাদের প্রজেক্ট বা অনেক কিছু সম্পর্কে, এবং সেটা একটু আমার মনে হয় যে ইনফরমেশনটা আমি একটু দিলাম এটার ব্যাপারে। আর যে কথাটা টিচার তুমি বললে, সেটা হচ্ছে যে আসলে হয় কি, মূল জায়গাটা হচ্ছে আমি মনে করি যে আসলে হিউম্যান কোয়ালিটি। আমরা অনেক কোটি কোটি মানুষ হতেই পারি, এতগুলো মানুষ যদি সত্যি সত্যি কোয়ালিটেটিভ হতে পারি, আমরা যদি আজকে স্বাধীনতার কথা মনে করি, আমরা ওই 71 সালের কথা, আমি যেহেতু রিফিউজি ছিলাম আমার পারিবারিক ভাবে, আমার মনে হচ্ছে যে একটা দেশের মানুষের মানে কোনো ট্রেনিং নেই, কোনো কিছু নেই, কিন্তু কি রকম দেশের প্রতি ভালোবাসা, এটাই হিউম্যান কোয়ালিটি, তাই না? এবং সেই দেশাত্মবোধ থেকে একটা দেশকে স্বাধীন করে ফেলা চারটিখানি কথা না। আমাদের বঙ্গবন্ধুর মানে 7ই মার্চের ভাষণের পর থেকে পরবর্তীতে যা যা ঘটনা ঘটে গেছে সব কিন্তু আমরা তো খুব বয়স কম ছিল, কিন্তু আমরা তো একটা প্রত্যক্ষ করেছি বিষয়গুলোকে। সেই তারপরের যে পরবর্তীতে যে পরিস্থিতি, সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে 75 পরবর্তী সময়ে স্যার একেবারেই মানে আস্তে আস্তে নিঃসঙ্গ হতে শুরু করলেন সামগ্রিকভাবে। তার মানে স্যারের সবচেয়ে বড় যে চিন্তাটা ছিল, উনি তো ডেফিনেটলি উনি বাম ঘেঁষা মানুষ ছিলেন, ওনার রাজনৈতিকভাবে ওনার বাসাতে সেই বামপন্থী রাজনীতিবিদদের নানান রকম সভা হতো, উনি প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত ছিলেন। সেইখান থেকে আমার কাছে মনে হচ্ছে যখন কেউ তার পেশার কাজটাকে নিজের জীবনের দায়িত্ব মনে করে নেয় এবং তার সাথে জাতীয় পর্যায়ের বিভিন্ন রকমের সংকট এবং দূরদৃষ্টি সম্পন্ন দিক সাথে যুক্ত করে ফেলে, তখন তার পুরো ব্যাপারটা অনেক অনেক প্রসারিত হয়ে যায়। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু অনেক যাই করে যত কৃতিত্বের কথাই বলি না কেন, আমাদের ওই একটা জিনিস হতো, আমাদের প্রকৃত, তুমি যে কথাটা বললেন যে উনি আর্কিটেকচার স্কুলটাকে কিভাবে চিন্তা করেছেন, উনি কেন বুয়েটের সাথে দিতে চাননি, তার মানে কি আমরা সংস্কৃতি বলতে আমরা নাচ গান যেটা বুঝি আমরা, আসলে তো তা নয়। আসলে তো আসলে সভ্যতার মূল শক্তিটা তো হচ্ছে আসলে সংস্কৃতি, আর তো কিছু না।
আমাদের আমাদের চিন্তা চেতনা, আমাদের ধরন, ব্যবহার, আচরণ, এটাই তো সংস্কৃতি। সেই জায়গাটা যদি স্থপতিরা যদি আমরা সমাজে প্রভাবিত করতে পারতাম, তার মানে উনি যেভাবে ভাবতেন যে আর্কিটেকচার স্কুলটা আসলে কেমন হবে, সেই স্কুলটা তো আসলে হয়নি। উনি যদি অ্যাক্টিভ থাকতেন, সেই স্কুলটা আজও হয়নি অ্যাকচুয়ালি। উনি যে সেই স্কুলটা কিন্তু আজ 50 বছরও হয়নি, সেটাই। এবং সেটা যখন বলতে গিয়েছিলাম ওনাকে সেই ওয়ার্ল্ড ব্যাংক বিল্ডিং এ, উনি কিন্তু প্রচন্ড রিয়াক্ট করেছিলেন এবং উনি প্রচন্ড সতর্ক থাকতেন যে আমি ক্যামেরায় রেকর্ড করছি কিনা। যে কারণে আমি ওনাকে প্রশ্ন করি, স্যার আমি রেকর্ড করছি না, আপনি বলেন আমাকে। হ্যাঁ, এই যে অনেক কথা বলেছেন যেগুলো আমি হয়তো মুখে বলতে পারবো, কিন্তু সেই কথাগুলো আমার কথা মনে হবে এখন। কিন্তু মূল কথা হচ্ছে যে আসলে এই এই মানে, এবং ছবিতে একটা জায়গায় একজন মন্তব্য করেছেন যে ওনাকে ট্র্যাজিক হিরো বলে, সেটা আমার কাছে পছন্দ হয়নি আসলে একেবারে। আমি রেখেছি যদিও ছবিতে, মানে নায়করা কখনো ট্র্যাজিক হন না, ওনাকে আমরা ব্যবহার করতে পারিনি, সেটা আমাদের দুর্ভাগ্য। স্যারের মধ্যেই ছিলেন, কিন্তু স্যারের যে আমাদের দুর্ভাগ্য। এবং আমি দেখেছি যখন বিদেশি অতিথিরা এসেছেন, উনি কি মমতা, ওনার একটা ড্রয়িং যদি স্পর্শ করতেন, কি যত্ন করে এবং কিভাবে দেখাতেন, সেটা আসলে দেখার মতো ছিল। তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে আসলে প্রথম যে কথাটা বলেছিলাম যে হিউম্যান কোয়ালিটি, আজকে হয়তো এমন হতো যে আমাদের পেশার যারা মানুষ আমরা আছি, দেখা যেত আমাদের মধ্যে হয়তো বা মানবিকতা বেশি, আমরা অনেক বেশি জনসম্পৃক্ত বিল্ডিং করছি, আমাদের উন্নয়নের নামে সারি সারি এই মানে মানে কংক্রিটের জঙ্গল বা অন্য কিছু না হয়ে হয়তো বা এমন সব স্থাপত্য হতো যে যার সাথে মানুষের সম্পর্ক থাকতো অনেক বেশি। এই যে শ্রেণীর বিভেদ থেকে শুরু করে অনেক কিছু, যে আমাদের স্থাপত্যের সবচেয়ে বড় সংকট, আমরা রাজনৈতিকভাবে সচেতন নয়। রাজনৈতিকভাবে সচেতন নয় মানে কি, আমরা সমাজের সাথে সম্পৃক্ততা আমাদের নাই। যে কারণে হয়েছে কি যে আমরা আসলে মানে একেবারেই দূর থেকে আমরা যা কিছু ভাবছি বলছি বা ইন্টেলেকচুয়ালি অনেক কথাবার্তা বলছি, আমাদের মধ্যেই বলছি। আজকে আমাদের এই লাইভ যে হচ্ছে, কতজন দেখছে, কতজনের কাছে উনি পরিচিত। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের এটা অনেক বড় দায়িত্ব যে আসলে উনি, মানে তুমি যেটা বললে যে ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে এটা ভীষণ রকম একটা শূন্যতা আমাদের আছে, যেটা উনি হয়তো করতে পারতেন। হয়তো আরেকজন মাজহারুল ইসলাম কবে আসবে আমরা জানি না, তখন হয়তো এই জিনিসটা হতে পারে। ধন্যবাদ নির্ঝর ভাই। আমার মনে হয় আমরা সেই আশায় থাকি যে সেরকম একটা স্কুল যেখানে সংস্কৃতি এবং architecture is a form of a more than an art than an engineering science, এটা আমাদের দেশে এখনো প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা ব্যবস্থায় এটার অনুপস্থিত। এটাকে আমরা পাবো বলে আশা করছি। আপনার সেই চাওয়াটাকে যে আমরা অভিমান দিয়ে শুরু করেছিলাম, আমরা আসলে আশার আলো দেখতে পাচ্ছি আজকের আলোচনা। আমি একটা কথা যুক্ত করতে চাই এখানে, অভিমান শব্দটা যেহেতু এসছে, আসলে আমি প্রথমে যখন কথা হচ্ছিল তোমার সাথে, যে মূল কথা হচ্ছে কি যে আসলে এটা অভিমান নাকি অন্য কিছু। কারণটা কি, ওই সময় যারা আমাদের ওই সময় অগ্রজ যারা, আমি যে শুধু তিনি করার পরে কিন্তু আমি রবিউল ভাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি বা উত্তম দাসের কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমি দেখছি প্রত্যেকেরই মধ্যে একটা কোথায় যেন একটা, মানে তার সাথে যারা সংযুক্ত ছিলেন, একটা নিজেকে ওনারা অনেক কিছু বলতে চান না। অর্থাৎ এই জায়গাটা আমার মনে হয় এক ধরনের বিষাদ আছে তাদের মধ্যে, যে তারা যে ভূমিকাটা রাখতে পারতেন, সেই ভূমিকা না রাখতে পারার যে একটা, মানে কি বলবো, এটা এক ধরনের দুঃখবোধ বা এক ধরনের মানে এটাকে বলবো দুঃখবোধই বলবো, সেই দুঃখবোধটা প্রকাশ করতে হতে চান না আসলে হয়তোবা। আমার মনে হয় যে কারণেই বলেছি যে অভিমান না অন্য কিছু, এটা আমার প্রস্তুত ছিল এবং থেকেও যাবে সবসময়। ওকে, ধন্যবাদ। আমরা সেই আশা নিয়েই থাকি, আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা এবং স্থাপত্যের চর্চার একটা সুন্দর ব্যবস্থা আমরা দিকে এগিয়ে যাব। আমার বাংলাদেশের 50 বছর হয়েছে, স্থাপত্য শিক্ষার 60 বছরের উপরে হচ্ছে, 60 বছর হতে চললো। তো আমরা এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে মাজহারুল ইসলামকে বিশ্লেষণ করা, মানুষ হিসাবে, তার পেশা হিসাবে, তার কাজকে, তার রাজনীতিকে, তার শহর নিয়ে চিন্তা ভাবনা, যেগুলি নিয়ে বর্তমানে আমরা এখন এসডিজির কথা বলছি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা বলছি। আপনি এতক্ষণ যা কথাবার্তা ওনার সাথে বললেন, সেই কথাগুলি কিন্তু উনি অনেক আগেই বলছেন, এগুলো এখন আমরা এই অন্য নামে গুছিয়ে গুছিয়ে বলছি। তো আমার মনে হয় এটার আমরা এই জায়গাটায় শেষ করি, একটা আশাবাদ নিয়ে আমরা যেতে চাই। আজকের পর্বটা এখানে শেষ করব। আমি আমাদের আইবির পক্ষ থেকে যেসব দর্শকরা ফেসবুকে লাইভ দেখছেন বা আমাদের সাথে ছিলেন এতক্ষণ ধরে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের ধন্যবাদ জানাচ্ছি আইবির সেক্রেটারিরা, যারা এই আয়োজন করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছে, মাজহারুল ইসলাম ফাউন্ডেশনকে। এবং সবশেষে আমি আমাদের সেক্রেটারি জেনারেল, যার উদ্যোগে এই অনুষ্ঠানটি হয়েছে, তাকে আমরা ধন্যবাদ জানাতে চাই।
সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এটা শেষ করছি। এবং সবশেষে আরেকটা বলি, আগামীকাল আমাদের একই সময়ে 7:30টায় তৃতীয় পর্বটি এখানে প্রচারিত হবে। সেখানটায় মাজার ইসলামের উপর মাজার ইসলাম স্বয়ং নামক একটি নতুন বই প্রকাশিত হয়েছে, সেটার উপর আলোচনা হবে মেরিনা তাবাসসুম এবং নুরুল রহমান খান। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। আমিও ধন্যবাদ জানাই। একটা তথ্য আমি দিয়ে দিই, যেটা আজকে দেখানো হলো সেটা আমাদের পেজে আজকে রিলিজ হয়েছে। এটা আমাদের যেটা ওনার স্যারের যে আমরা বক্তব্য শুনেছি, এটা আশা করি সবাই ওনার কথাটা আমরা ছড়িয়ে দিতে চাই। আমি অনুরোধ করবো আমাদের ইকেন্সের পেজে আছে, সবাই এটা শেয়ার করবেন এবং সবাই ওনার ব্যাপারে সবাই প্রসার করবেন ওনার কথাগুলো। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।